রিভিউ হিসাবে হয়তো 2-1 মিনিট একটু কথা বলবো। হয়তো ম্যাক্সিমাম অনেকেই ছিল সেই দিন, তারপরেও একটু জাস্ট একটু ধারণা দিয়ে রাখছি যে আসলে সেই দিন আমরা কি নিয়ে কথা বলতেছিলাম। আমরা সেই দিন আসলে কথা বলছিলাম জেনেটিক্স নিয়ে, যেহেতু আমাদের সাবজেক্ট ম্যাটার হলো জেনেটিক্স। তো এখানে আসলে জেনেটিক্সটা কি ওটা নিয়ে বলতেছিলাম, তারপর ক্রোমোজোম, এরপর জিনস, আমি দেখাচ্ছিলাম ওখানে যে জিনস, ডিএনএ অ্যান্ড ক্রোমোজোম এই তিনটা জিনিসের আসলে কম্পেয়ার, এবং কিছু টার্মিনোলজি ছিল যেগুলো জেনেটিক্সের জন্য রিলেটেড টু জেনেটিক্স, কিছু টার্মিনোলজি ছিল। আচ্ছা, হ্যাঁ এই টার্মগুলো ছিল। আজকে আমরা আসলে যেটা নিয়ে কথা বলবো, সাবডিভিশন, ব্রাঞ্চ, অ্যাপ্লিকেশনস, এগুলো নিয়ে কথা বলবো। তো যদি সাবডিভিশনের কথা বলি, আমরা মোটামুটি জেনেটিক্সটাকে যদি সাবডিভিশনে বলি, 4টা মেজর সাবডিভিশন। নাম্বার 1 যদি আমরা বলি সেটা হলো যে ক্লাসিক্যাল জেনেটিক্স। ক্লাসিক্যাল জেনেটিক্স বলতে আমরা গতদিন একজন কোশ্চেন করতেছিল যে আসলে যে জেনেটিক্স বলতে আমরা শুধুমাত্র মেন্ডেলিয়ান জেনেটিক্সই বুঝি কিনা, যে আসলে শুধুমাত্র মেন্ডেলিয়ান জেনেটিক্সটা না, তবে ওইটার উপরে বেস করে আসলে আমাদের জেনেটিক্সটা যাত্রা শুরু। ওর জন্য বলা হয় যে ফান্ডামেন্টাল জেনেটিক্স যদি বলা হয়, যে রুট জেনেটিক্স যদি বলা হয়, তাহলে আসলে মেন্ডেলিয়ান জেনেটিক্স। এবং ওই টার্মটাই আসছে এখানে একটু অন্যভাবে, সেটা হলো ক্লাসিক্যাল জেনেটিক্স। এটা আসলে কি বলছে, describes how traits, that means the physical characteristics, are passed along from one generation to another। যেটা আমরা বলি যে আসলে জেনেটিক্স হলো যে হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশনের যে স্টাডিটা, সেটাকে আমরা বলতেছি জেনেটিক্স। আর হেরিডিটি বলছি হলো যে একটা অফস্প্রিং যে বাবার মায়ের মতো হচ্ছে, এই যে রিজেম্বলেন্স বা সাদৃশ্যতা, এটাকে আমরা বলতেছি হেরিডিটি। আর ভেরিয়েশন বলতেছি যে বাবা মায়ের মতো হচ্ছে কিন্তু তারপরে কিছু ভেরিয়েশন থাকতেছে, এবং ভেরিয়েশন থাকার কারণে আসলে জেনেটিক ইমপ্রুভমেন্ট গুলো সম্ভব হচ্ছে। তো ক্লাসিক্যাল জেনেটিক্সটা আসলে বলে কি, যে ট্রেড গুলো একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে, বিশেষ করে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক যেগুলো আছে, যে পাস্ট হচ্ছে বা পাস করছে, এটাকে আসলে আমরা যদি বলি যে ক্লাসিক্যাল জেনেটিক্স বলা হয়। এরপরে সেকেন্ড ওয়ান যদি বলি, এগুলোর আর একটু ডিটেল হয়তো নেক্সট স্লাইড গুলোতে বলবো। এরপরে আছে মলিকুলার জেনেটিক্স। যে মলিকুলার জেনেটিক্সটা কি, যে সাবডিভিশনের মধ্যে যদি বলি, এখানে আসলে মেইনলি কমপ্লিট কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ। ঠিক আছে, যদি আমরা বলি যে আমাদের হেরিডিটারি ম্যাটেরিয়াল জিন, জিনটা আসলে কোথায় থাকে, জিনটা থাকে ডিএনএ। ডিএনএ মিনস ক্রোমোজোম। তো এগুলোর যে কম্বাইন্ড ইফেক্ট, আর এখানে একটা টার্ম বলতেছে যে ইটস কাজিন আরএনএ অ্যান্ড প্রোটিন। দ্যাট মিনস যে যেখানে আমরা আরএনএ, ডিএনএ এবং প্রোটিনের কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে কথা বলি, সেটাকে আমরা আসলে বলতেছি মলিকুলার জেনেটিক্স। তাহলে প্রথমে আমরা বলতেছি যে প্রতিটা ক্যারেক্টার একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে যেভাবে পাস করছে, ওটাকে আমরা বলতেছি ক্লাসিক্যাল জেনেটিক্স। Then next one, the molecular genetics. That means the chemical and physical structures of DNA, RNA and proteins. This is called the molecular genetics. তো এই দুটা সাবডিভিশন। নেক্সট ওয়ান যদি বলি পপুলেশন জেনেটিক্স। পপুলেশন জেনেটিক্স, হ্যালো স্যার, এখানে কাজিন আরএনএ বলতে কি বোঝানো হয়েছে? ইটস কাজিন আরএনএ। হ্যাঁ, কাজিন বলা হচ্ছে যে আসলে ডিএনএ, তারপর ডিএনএটাই যখন ট্রান্সক্রিপশন হচ্ছে তখন হচ্ছে আরএনএ। ঠিক আছে, ডিএনএ এর আসলে চাচাতো ভাই বলা হচ্ছে। ঠিক আছে, কাজিন বলা হচ্ছে ওই সেন্সে, আমরা যেটা বলি না কাজিন, যে চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এটা আসলে টার্মটাই এখানে ইউজ করা হচ্ছে। যে ডিএনএ থেকে আলটিমেট কি হয়, যে আমার তো আপন ভাই আছে। ঠিক আছে, আপন ভাই কিন্তু আপন ভাই, বড় ভাই হোক ছোট ভাই হোক, কিন্তু আমার যে আরেকটা জেনারেশন যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, কাজিন ব্রাদার, মানে তাদের সাথে আমার ব্লাড রিলেশন 25% কিন্তু শেয়ার। ঠিক আছে, আমার আমার ভাইয়ের সাথে আমার হয়তো দেখা যাচ্ছে 50% শেয়ার। ঠিক আছে, কিন্তু যদি আবার বলি যে আমার কাজিনের সাথে কিন্তু আমার ব্লাড শেয়ার, এই জন্য এখানে বলতেছে যে ডিএনএটাই কিন্তু সম্পূর্ণ সবকিছু কন্ট্রোল করে, কিন্তু ডিএনএটা নিজে থেকে কন্ট্রোল করতে পারে না। এই কারণে, কেননা তাকে একটা ফর্মে যেতে হয়। যে আমরা দেখা যায় কি, যে আমরা খিচুড়ি খাই, খিচুড়িটা কি, খিচুড়িতে অনেক কিছু থাকে,
অনেক কিছুর মধ্যে হয়তো চাল থাকে, ডাল থাকে, সবজি থাকে, ডিম থাকে। যদি ওগুলোকে আলাদা আলাদা করে রেখে দেই, আলটিমেট কিন্তু খিচুড়িটা হবে না। সবগুলোকে কম্বাইন করতে হবে, কম্বাইন করে কিন্তু একটা ফর্মে নিয়ে এসে তাকে কিন্তু আমরা বলতে পারবো যে এইটা খিচুড়ি, ওইটা তখন আমাদের একটা মানে খাওয়ার পর্যায়ে যাবে। তো ডিএনএটা ওই রকম যে ডিএনএটা কিন্তু তাকে একটা ফর্মে নিয়ে তারপর কিন্তু তার অ্যাক্টিভিটিস গুলো শো করতে হবে। ডিএনএটা ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএ হচ্ছে, ডাবল স্ট্যান্ডার্ড থেকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড হচ্ছে। আরএনএটা আবার ট্রান্সক্রিপশনের পরে ট্রান্সলেশন হয়ে প্রোটিন গঠন করতেছে। এই প্রোটিনটাই আসলে আমাদের বডিতে ফাংশন করতেছে। আমরা মাসল বলি, অন্য যে কোনো কিছুই বলি না কেন, আলটিমেট কাজ করে কিন্তু আসলে ফাইনালি গিয়ে প্রোটিন। ডিএনএ সরাসরি কোনো কাজ করবে না, আরএনএ সরাসরি কোনো কাজ করবে না, আলটিমেট কাজ করে প্রোটিন। তো যখন আমরা কেমিক্যাল বেসিস অফ হেরিডিটি পড়বো সেই সময় আমাদের এগুলো নিয়ে একটু ডিটেলস কথা আছে। জাস্ট একটু ধারণা নিয়ে রাখি। এখানে কাজিন যেটা আসলো যে আসলে ডিএনএ যেহেতু সরাসরি কাজ করতে পারে না, ডিএনএ চাচাতো ভাই হিসেবে আরএনএ আছে, প্রোটিন আছে, যে প্রোটিনটাকে বলা হয় একদম যেটা ফাংশনাল ইউনিট হলো প্রোটিন। ঠিক আছে, ফাংশনাল জি স্যার, ইউনিটটা বুঝতে হলো পারছি। প্রোটিন। আচ্ছা, এরপরে আসে হলো পপুলেশন জেনেটিক্স। আমরা মোটামুটি অনেকেই কিন্তু টার্মগুলো হয়তো একটু শুনছি এখানে ওখানে বিভিন্ন ভাবে বিচ্ছিন্ন ভাবে। ঠিক আছে, তো পপুলেশন জেনেটিক্সটা যদি সাবডিভিশনে বলি যে এটা আবার কি করছে, আমরা ওদিকে দেখলাম যে ক্লাসিক্যাল দেখলাম, মলিকুলার দেখলাম, এখন পপুলেশন টেক্স মেন্ডেলিয়ান জেনেটিক্স, দ্যাট ইজ দ্য জেনেটিক্স অফ ইন্ডিভিজুয়াল ফ্যামিলিজ অ্যান্ড র্যাম্পস ইট আপ টু লুক অ্যাট দ্য জেনেটিক মেকআপ অফ লার্জার গ্রুপস। ঠিক আছে, আমরা ক্লাসিক্যালে বলতেছি কি যে জেনারেশন টু জেনারেশন যে ক্যারেক্টার গুলো ট্রান্সমিট হচ্ছে একজন থেকে আরেকজনে, ওটাকে আমরা বলতেছি ক্লাসিক্যাল। মলিকুলার বলতেছি যে হেরিডিটারি যে কম্পোনেন্ট গুলো আছে ওগুলোর যে কেমিক্যাল এন্ড ফিজিক্যাল স্ট্রাকচার। আর পপুলেশন জেনেটিক্সটা এটা আসলে সিঙ্গেল না, ইনফরমেশন অনেকগুলো নিয়ে যখন এটা মেন্ডেলিয়ান জেনেটিক্সটাকে ফিট করে অনেকগুলো একটা লার্জার গ্রুপের যখন স্টাডি করে, অবশ্যই ইন্ডিভিজুয়াল ইনফরমেশন নেবে, ইন্ডিভিজুয়াল ফ্যামিলির ইনফরমেশন নেবে, তারপর একটা লার্জার গ্রুপের স্টাডি করবে। আমরা দুইটা টার্ম জানি, একটা হলো স্যাম্পল, একটা হলো পপুলেশন। স্যাম্পলটা কি আমরা নর্মালি জানি যে আসলে একটা রিপ্রেজেন্টেটিভ পপুলেশন, পপুলেশনের একটা রিপ্রেজেন্টেটিভ আমরা বলি স্যাম্পল। আর পপুলেশনটা হলো যে এই যে বিভিন্ন মানে ইন্ডিভিজুয়াল যে স্যাম্পল গুলো আছে এগুলোর এগ্রিগেটটাকে বলি আসলে পপুলেশন। ওই টার্মটা যদি এখানে চিন্তা করি যে মেন্ডেলিয়ান জেনেটিক্সটাকে, বা আমরা যদি সরাসরি বলি যে ক্লাসিক্যাল জেনেটিক্সটাকে যখন আমরা লার্জার গ্রুপে অ্যাপ্লাই করব তখন আমরা বলতেছি ওটাকে আসলে পপুলেশন জেনেটিক্স। আচ্ছা, এরপরে আছে কোয়ান্টিটেটিভ জেনেটিক্স। আমরা স্বাভাবিকভাবে জানি, আমি ব্যাকগ্রাউন্ডে নয়েজ পাচ্ছি, কেউ যদি কোশ্চেন করতে চাও কোশ্চেন করতে পারো। স্যার এটা কি মেন্ডেলিয়ানের বিবর্তনবাদের সাথে সম্পর্কযুক্ত নাকি? না, মেন্ডেলিয়ানের বিবর্তনের বাদ, মেন্ডেলিয়ান মডিফিকেশন যেটা বলতেছো ওইটা হ্যাঁ না, মডিফিকেশন এখানে না, বিবর্তনবাদও না। এটা আমরা জাস্ট বিভিন্ন সাব ডিভিশন করতেছি। পপুলেশন জেনেটিক্সটা কি ওইটা আমরা বলতেছি যে মেন্ডেলিয়ান জেনেটিক্সটাই থাকবে এখানে। অবশ্যই মেন্ডেলিয়ান জেনেটিক্সটাকে অ্যাপ্লাই করেই ইন্ডিভিজুয়াল ইনফরমেশন নিয়ে যখন আমরা লার্জার গ্রুপটাকে বা লার্জার পপুলেশনের স্টাডি করব তখন ওটাকে আমরা বলতেছি আসলে পপুলেশন জেনেটিক্স। নট বিবর্তন, নট রিভলিউশন, নট ইভলিউশন। ঠিক আছে, এখানে ওই টার্মগুলো এখনই আসবে না, যখন মডিফিকেশনের ব্যাপারগুলো আসবে আমরা মেন্ডেলিয়ান মডিফিকেশন, ঠিক আছে, অলরেডি তোমরা এই টার্মগুলো পরিচিত। ওখানে হয়তো কিছু কিছু জিনিস যে হয়তো তুমি বিবর্তনের কথা বলতেছো, বিবর্তন এখানে না, এখানে আসতেছে আসলে যে মেন্ডেলিয়ানের নলেজটাকে আমরা যখন লার্জার গ্রুপে অ্যাপ্লাই করি, লার্জার গ্রুপে স্টাডি করি, ওইটাকে আমরা বলতেছি আসলে পপুলেশন জেনেটিক্স। কোনো সন্দেহ আছে? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপরে আছে কোয়ান্টিটেটিভ জেনেটিক্স। কোয়ান্টিটেটিভ মানে কি আমি একটু তোমাদের কাছে জানতে চাই। কোয়ান্টিটেটিভ কি এবং কোয়ালিটেটিভ কি? আমি নাম ধরে কিন্তু বলতে পারতেছি না, যে কোনো একজন রেস স্যার যেটা গণনা করা যায় সেটা কোয়ান্টিটি, তার পরিমাণগত স্যার কোয়ান্টিটি। গুণবাচক হলো কোয়ালিটেটিভ। যদি আমরা
আমাদের একটা ডেইরি অ্যানিমেলের ক্ষেত্রে যদি বলি, তাহলে কোয়ান্টিটেটিভ কোনটা হবে, কোয়ালিটেটিভ কোনটা হবে? ডেইরি অ্যানিমেল নাম্বারটা হচ্ছে কোয়ান্টিটি, আর এটা ব্ল্যাক না হোয়াইট সেটা হবে কোয়ালিটি, বা এটা প্রোডাকশন। প্রোডাকশন Okay. কেমন দেয়? হ্যাঁ, প্রোডাকশন রিলেটেড মানে কি, যেটাকে আমরা মেজার করতে পারবো, ঠিক আছে, ইন টার্মস অফ নাম্বার, ঠিক আছে। ও সুন্দর অ্যান্সার দিছে যে যেটাকে আমরা মেজার করতে পারবো সেটাকে আমরা বলতেছি আসলে কোয়ান্টিটেটিভ। আর যেটাকে আমরা দেখতে পারবো, মানে অবজার্ভ করতে পারবো, কিন্তু নাম্বারে আমরা মেজার করতে পারবো না, কিন্তু আমরা বলতে পারবো, ডিস্টিংগুইশ করতে পারবো, এটা ব্ল্যাক, এটা হোয়াইট, এটা গ্রে, ঠিক আছে, এটাকে আমরা বলতেছি আসলে কোয়ালিটেটিভ। আমাকে মিউট করে দিতে হচ্ছেই। ব্যাকগ্রাউন্ডে নয়েজ যেন না হয়, যে তোমরা কোশ্চেন যখন আমি অ্যান্সার মানে কারো কাছে চাবো অ্যান্সার দিয়ে সাথে সাথে মিউট করে রাখবে একটু প্লিজ। আচ্ছা, এরপরে তাহলে কোয়ান্টিটেটিভটা বলতেছি আসলে কি, যেটা আমরা জানলাম, a highly mathematical field that examines the statistical relationship between genes and the traits they encode. আচ্ছা, আমরা গত ক্লাসে বলছিলাম যে আসলে কিছু প্রবলেমস আছে জেনেটিক্সের, যে প্রবলেমসগুলো আমরা অ্যানালাইসিস করে আমরা প্র্যাকটিক্যালি আমরা ওটা কিছু দেখাবো। তো সেক্ষেত্রে কোয়ান্টিটেটিভ এখানে বলতেছে যে প্রতিটা ট্রেটস তো কিছু জিনের মাধ্যমে কন্ট্রোল করে, তো ওগুলোর যে ম্যাথমেটিক্যাল যে অ্যানালাইসিস গুলো আছে ওইটাকে আমরা বলতেছি আসলে কোয়ান্টিটেটিভ, যেটাকে আমরা কোয়ান্টিফাই করতে পারবো, আমরা মেপে ফেলতে পারবো যে এই ক্যারেক্টারটার জন্য এই জিনের কতটুকু প্রভাব আছে, কত রেশিওটা কি হবে, কত পার্সেন্ট প্রভাব আছে, ঠিক আছে। এইভাবে আমরা যখন মেজার করতে পারবো তখন তো ওটাকে আমরা বলতেছি, ওই সাবডিভিশনটাকে আমরা বলতেছি আসলে কোয়ান্টিটেটিভ জেনেটিক্স। আমি এখানে আরেকটু ডিটেল যাব। ডিটেল গেলে কি, ফার্স্ট যদি বলি ক্লাসিক্যাল জেনেটিক্স, আমি প্রথমে বলছি যে ট্রান্সমিটিং ট্রেটস ফ্রম জেনারেশন টু জেনারেশন। একটু ডিটেল বললে স্টাডি অফ ফিজিক্যাল ট্রেটস অ্যাজ এ স্ট্যান্ড ইন অর দ্য জিনস দ্যাট কন্ট্রোল অ্যাপিয়ারেন্স অর ফেনোটাইপ। যে অ্যাপিয়ারেন্স অর ফেনোটাইপ, যে ফিজিক্যাল ট্রেটস গুলো কন্ট্রোল করতেছে, এখানে আমরা ক্লাসিক্যাল জেনেটিক্সের মধ্যে ওইটাকে আমরা ফেলতে পারি। মেন্ডেলিয়ান জেনেটিক্স বা মেন্ডেলিয়ান ল বা মেন্ডেলিয়ান মানে মেন্ডেলের যেটা সূত্র বলি, ওইটা যদি ফলো করে বা ওইটার মাধ্যমে যদি গভর্নড হয়, যে ওইটাকে ট্রিগার করবে কে, মেন্ডেলিয়ান ল বা মেন্ডেলিয়ান জেনেটিক্স। আর এখানে বলতেছে যে একটা ফ্যামিলিতে যদি ইনভেস্টিগেট করে জিনের হিস্টোরি হিসেবে, যেটা আসলে জেনারেশন টু জেনারেশন ইনহেরিট করতেছে, তখন মানে সেভারাল জেনারেশনে, তখন আমরা বলি আসলে এটা ক্লাসিক্যাল জেনেটিক্স। এরপরে আসতেছে আবার মলিকুলার জেনেটিক্স। যদি বলি একটু ডিটেইলে, যে কেমিস্ট্রি অফ জিনস, আমরা বলছি যে জিনস হলো যে ফাংশনাল ইউনিট, আমরা বলি হলো জিন, কিন্তু আসলে ফাংশনাল ইউনিট যদি বলি একদম ফাংশনাল শুধু না, সরাসরি যেটা কাজ করে সেইটা হলো প্রোটিন। তাহলে জিনটা হলো ফাংশনাল ইউনিট, কিন্তু প্রোটিনটা হলো যেটা সরাসরি আসলে বডিতে, মানে যেটার মাধ্যমে আমরা এক্সপ্রেশন বা আমরা বুঝতে পারি যে বডিতে এই জিনিসগুলো কাজগুলো হচ্ছে, সেটা হলো কাজ করে আসলে ফাংশনালি যদি বলি সেটা হলো প্রোটিন। তো এখানে কি বলছে, ইনভেস্টিগেট দ্য স্ট্রাকচার এন্ড ফাংশন অফ জিনস এট দ্য মলিকুলার লেভেল। যে মলিকুলার লেভেলে তার স্ট্রাকচার এবং ফাংশন যখন অ্যানালাইসিস করে তখন এটা আসলে বলা হয় মলিকুলার জেনেটিক্স। এরপরে আসতেছে ইনভেস্টিগেট দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল স্ট্রাকচারস অফ ডিএনএ। তারপরে যে জেনেটিক কোডগুলো কিভাবে কাজ করে ডিএনএ এবং আরএনএ তে। আমরা স্বাভাবিকভাবে জানি যে ডিএনএ তে আসলে 4 ধরনের বেস পেয়ার থাকে, আরএনএ তে 4 ধরনের বেস পেয়ার থাকে। এগুলো আসলে কিভাবে ফাংশনাল হচ্ছে বা কিভাবে কাজ করে আমরা জানি। যে ডিএনএ ক্ষেত্রে যদি বলি এটিজিসি, অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন, এরা কার সাথে পেয়ার করে? কেউ একজন বলো দেখি, ডিএনএ এবং আরএনএ এর কার সাথে কে পেয়ার করে, একটু বলতে পারবে প্লিজ? এডিনিন, গুয়ানিন, থাইমিন আর সাইটোসিন। অ্যাডেনিন আর থায়ামিন আর গুয়ানিন আর সাইটোসিন। রাইট, অ্যাডেনিন, এটিজিসি, একদম শর্ট ফর্মে একটু মনে রাখো, এটিজিসি, ঠিক আছে। অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন। আরএনএ এর ক্ষেত্রে কি অবস্থা বলো দেখি? সাইটোসিনের সাথে ইউরাসিলটা খালি এক্সট্রা থাকবে, এর পরিবর্তে ইউরাসিল থাকবে। আর পরিবর্তে ইউরাসিল থাকবে? থায়ামিনের পরিবর্তে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকবে।
AUGC, ঠিক আছে? ATGC ওখানে শুধু টিটা ট্রান্সলোকেট হয়ে ওখানে শুধু ইউটা আসবে, ইউরাসিল আসবে, ঠিক আছে? এটা একদম খুবই বেসিক জিনিস, এটা কিন্তু ভুল করা যাবে না। হয়তো অন্য চ্যাপ্টারে আছে, কিন্তু তারপরে আমি জিজ্ঞেস করলাম কেন তোমাদের এগুলো জানা জিনিস অলরেডি, কেন তোমাদের হয়তো লেভেল 1 সেমিস্টার 1 এ বা 2 তে তোমাদের বায়োকেমিস্ট্রি পড়ানো হয়, আর তোমাদের ইন্টারমিডিয়েটের যে সিলেবাস, ওই সিলেবাসে তো মানে আমরা এখানে যেগুলো পড়াই তার চেয়ে আসলে কিছু কিছু বেশি কঠিন জিনিসও থাকে। ওই জন্যই ওই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, যে এই জিনিসগুলো সামনে আরো আসবে, আমার এই কোর্সে হয়তো আসবে, বিশেষ করে যখন আমরা কেমিক্যাল বেস অফ হেরিডিটি পড়বো ওই সময় আসবে কিছু জিনিস। আচ্ছা, এরপরে পপুলেশন জেনেটিক্স একটু যদি ডিটেইল করি, সেটা হলো দ্য ইউজ অফ ম্যাথমেটিক্স এন্ড ইকুয়েশনস টু ডেসক্রাইব হোয়াট গোজ অন জেনেটিক্যালি ইন পপুলেশন জেনেটিক্স, ঠিক আছে? কোনো একটা পপুলেশনে জেনেটিক্যালি ওখানে যেসব ম্যাথমেটিক্যাল বা ইকুয়েশন যখন আমরা অ্যাপ্লাই করব বা ওয়ার্ক করব, ওটা যখন এক্সপ্লেইন করে তখন ওইটাকে আসলে আমরা বলতেছি পপুলেশন জেনেটিক্স। যে একটা পপুলেশনে যখন আমরা মেন্ডেলের লটাকে এক্সপ্লেইন করব ম্যাথমেটিক্যালি, তখন তাকে আমরা বলতেছি আসলে পপুলেশন জেনেটিক্স। আর এখানে বলতেছে আসলে পপুলেশন জেনেটিক্সটা কি, উই অলরেডি নো দ্যাট, যে যখন আমরা পপুলেশনের উপরে অ্যানালাইসিস করব তখন আমরা বলতেছি পপুলেশন। আচ্ছা, পপুলেশন জেনেটিক্স আর একটু বলতেছে, পপুলেশন জেনেটিক্স হেল্পস সায়েন্টিস্ট আন্ডারস্ট্যান্ড how the collective genetic diversity of a population influences the health of individuals within the population. যখন একটা পপুলেশনের মধ্যে একটা ইন্ডিভিজুয়ালের হেলথকে ইনফ্লুয়েন্স করে ইন কেস অফ ডাইভার্সিটি বা জেনেটিক ডাইভার্সিটি, তখন আসলে এটা ডেসক্রাইব করে পপুলেশন জেনেটিক্স। আচ্ছা, এরপরে আছে কোয়ান্টিটেটিভ জেনেটিক্স, অত বেশি এটা ডিটেল করব না, আমি একটা স্লাইড তোমাদের অ্যাড করব। আমি শুধু বলছি যে কোয়ান্টিটেটিভ জেনেটিক্স যে জিনগুলো একটা ট্রেটকে কন্ট্রোল করে, ওইটার যে কি বলে কোয়ান্টিফিকেশন, ওইটাকে আমরা বলতেছি কোয়ান্টিটেটিভ জেনেটিক্স। আচ্ছা, এই ওয়েব পেজটা দেখা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে। ওকে, এখানে একটু দু একটা অ্যাডিশনাল টার্ম আমি আসলে ইউজ করতে চাচ্ছি, যেগুলো ওখানে আমি মিস করছি, আমার এমনিতে চোখে পড়লো জিনিসগুলো একটু শেয়ার করতে চাই আর কি। আমরা অলরেডি জানি যে আসলে জিনটা কি, জিন ইজ দ্য হেরিডিটারি ডিটারমাইনিং ফ্যাক্টর এন্ড ইট কনসিস্ট অফ এ কন্টিনিউয়াস সেগমেন্ট অফ ডিএনএ, ওয়েল ইউ নো দ্যাট। তারপর এলিলের কথা বলছিলাম, যে স্পেসিফিক যে জায়গাটাতে, এখানে যদি বলি যে স্পেসিফিক alleles are alternative forms of a gene which occupy identical loci on the homologous chromosome. আমরা যদি বলি এই যে দুটো লোসাই বলতেছে, এবং স্পেসিফিক যে জায়গা, আমাদের এখানে ব্রাঞ্চেস অফ জেনেটিক্স এই বক্সটা আসছে। কোনটা? মানে আপনি যেটা বলছেন সেটা আসেনি, ব্রাঞ্চেস অফ জেনেটিক্স এই স্লাইডটা আসছে। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও, ও এটা শেয়ার করে না, সরি। এখন দেখা যাচ্ছে এটা ওয়েব পেজ? না জি স্যার, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, ডমিন্যান্ট এবং রিসিসিভ, আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি, এগুলো তোমাদের অনেক ভাবে পড়া আছে, আমি একটু চাচ্ছি যে দুই পাশে মানে বোথ ওয়ে ডায়ালগ হোক, তাহলে একটু আমারও একটু শেখা হবে, তোমরাও একটু নতুন নতুন জিনিস জানতে পারবা। ডমিন্যান্ট অ্যান্ড রিসিসিভ গতদিন ক্লাসেও বলছি, আমি কারো কাছ থেকে একটু শুনতে চাচ্ছি, কেউ একটু বলো দেখি ডমিন্যান্ট জিনিসটা কি এবং রিসিসিভ জিনিসটা কি? এই নাজমুস সাদাত একটু বলো দেখি। স্যার ডমিনেন্ট হচ্ছে এই যে টি এবং ক্যাপিটাল টি এন্ড স্মল টি, আর রিসিসিভের মধ্যে দুইটা স্মল টি। আমি জানতে চাচ্ছি যে ডমিন্যান্ট এন্ড রিসিসিভ এই দুটো জিনিস তুমি কি বোঝো, ওইটা আমি জানতে চাচ্ছি। স্যার ডমিনেন্ট হচ্ছে যেটা প্রকাশ পায়। আর রিসিসিভ হচ্ছে প্রচ্ছন্ন। একজন আমি নাজমুস সাদাত, তোমার ওটা আনমিউট করে নাও। The allele of genetical makes that suppress the
একটু জোরে, একটু জোরে। The allele of genetical makes that surface of expression আর কেউ? স্যার ডমিনেন্ট হচ্ছে মানে অ্যালিলের একটা জিন যেটা হচ্ছে মানে অল্টারনেট অ্যালিলটাকে বাধা দেয় তার এক্সপ্রেশনটাকে তার যে ক্যারেক্টারিস্টিকটা সেটাকে এক্সপ্রেস করার জন্য। সে কি বাধা দেয় শুধু, নাকি সে আর একজনকে সাপ্রেস করে নিজে আসলে প্রকাশ করে? সে বাধা বাধা দিয়ে আবার নিজে সেটাকে মানে প্রকাশ করে। হ্যাঁ, বলতেছি আমরা ডমিন্যান্ট। ডমিনেন্ট। আচ্ছা, আমি আর একজনকে জিজ্ঞেস করব। আমার কাছে সবাইকে দেখা যাচ্ছে? এই রিসিসিভ কেউ একটু বলো দেখি। আমি তোমাদের কাছ থেকে কিন্তু শুনতে চাবো। এটা এমন না যে অনলাইনে হচ্ছে সবাই চুপচাপ শুধু দেখবে, এটা হবে না। প্লিজ আমাকে একটু কোঅপারেট করতে হবে। রাকিবুল ইসলাম রাকিব, রাকিবুল ইসলাম রাকিব। স্যার দ্বারা যেটা বাধাপ্রাপ্ত হবে ওটাই হচ্ছে রিসিভ। কে বলতেছে? আমি কিন্তু শুনতে চাচ্ছি। ডোমিনেন্ট যেটাকে বাধাগ্রস্ত করলো ওটাই হচ্ছে রিসিসিভ। এই ক্ষেত্রে হোমোজাইক ক্যারেক্টারিস্টিক করবে। তুমি কি রাকিব বলছো? স্যার এটা হচ্ছে ওয়াসিফ। আচ্ছা, রিসিসিভটা তাহলে কি? স্যার রিসিসিভ হচ্ছে যেটা হচ্ছে ডোমিনেন্ট দ্বারা যেটাকে আমি সাপ্রেস করে রাখা হয়েছিল ওটাই হচ্ছে রিসিসিভ, মানে ডোমিনেন্টের অপোজিটটা আর কি। এটা হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে হোমোজাইগাস হবে, হোমোজাইগাস ক্যারেক্টারিস্টিক শো করবে। আর ডোমিনেন্ট যেটাকে সাপ্রেস করে রাখছিল ওটা ওটা কি হবে? হেটেরো হবে নাকি ওটা হোমো হবে? ডোমিনেন্টের ক্ষেত্রে হেটেরোজাইগাস হবে অবশ্যই, আর রিসিসিভের ক্ষেত্রে হোমোজাইগাস হবে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। জেনোটাইপ অ্যান্ড ফেনোটাইপ অলরেডি আমি বলছি। আমি একটু শুনতে চাচ্ছি, তৌসিফ আসো? তৌসিফ 1804073। জি স্যার। বলো দেখি একটু জেনোটাইপ অ্যান্ড ফেনোটাইপ। ফেনোটাইপ হচ্ছে যে ক্যারেক্টারটা প্রকাশ পায় ওই ক্যারেক্টারটাই হচ্ছে ফেনোটাইপ। একটু ডিটেইল করো। তোমার থিম হয়তো ঠিক আছে, একটু ডিটেইল জানতে, মানে তুমি তুমি এটা ক্লিয়ার কিনা, যে তুমি এটা যেটা জানো ওইটা তুমি ক্লিয়ার কিনা ওইটা আমাকে বুঝতে হবে। ঠিক আছে, বাকিটা ক্লিয়ার করার দায়িত্ব আমার। তুমি যতটুকু জানো ওইটুকুই তুমি এক্সপ্রেস করো আগে, যে ফেনোটাইপ কি এবং জেনোটাইপ কি। এটা হচ্ছে বাহ্যিক উপস্থিতি যেটা স্যার মানে ওই যে ক্যাপিটাল টি স্মল টির মধ্যে মানে যে ক্যারেক্টারটা প্রকাশ পাইলো ওইটাকেই ফেনোটাইপ, মানে যে বৈশিষ্ট্যটা দেখা যায় ক্যাপিটাল সেটা টি হচ্ছে স্মল টি ফেনোটাইপ। এখানে দরকার নাই, ক্যাপিটাল টি স্মল টি দরকার নাই। তুমি আমাকে বলো যে ফেনোটাইপ বলতে আমরা কি বুঝি, জেনোটাইপ বলতে আমরা কি বুঝি। ফেনোটাইপ হচ্ছে আমরা যে বাহ্যিক ক্যারেক্টারটা দেখতে পাই সেটা হলো ফেনোটাইপ। আর জেনোটাইপ? এটা একটু কনফিউশন আছে স্যার। আচ্ছা, বাহ্যিক যেটা বললা সেটা ফেনোটাইপ, এটা ঠিক আছে। বাহ্যিকভাবে যেটা আমরা দেখি ওইটাকে আমরা বলি ফেনোটাইপ। আচ্ছা, এখানে 1804120 4120 কে? স্যার হ্যাঁ, বলো দেখি জেনোটাইপটা কি? স্যার জিনোটাইপ হচ্ছে স্যার বংশ থেকে যে সব ক্যারেক্টারিস্টিক আসে সেগুলো। নো নো। আচ্ছা, এখানে 1804014 কে? এটা সাবরিনা 4014। আনমিউট করে আমি একটু জানতে চাচ্ছি। ওয়ান 1804014। আচ্ছা, আমি একটা জিনিস বলে রাখি, সেটা হলো যে আমি শুধু বলে যাব
আমি ওই ধরনের ক্লাস করাবো না। আই ওয়ান্ট রেসপন্স। তোমাদের কাছে আমি রেসপন্স চাই। যদি ভুল স্যার জানো, আমি একটু বলতে চাচ্ছি। হ্যাঁ বলো দেখি। আমি যাকে নক করলাম স্যার সাবরিনা, জিনোটাইপ হচ্ছে জীবের জিন যুগলের গঠন। তোমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, একটু ক্লিয়ার করে বলবা প্লিজ। কে বলতেছিল নামটা একটু বলো তো। স্যার আমি বলতেছিলাম স্যার জীবের একটু জিন বলতে যুগলের চাচ্ছি স্যার। গঠন হচ্ছে জিনোটাইপ, আর জিন যুগলের গঠনের জন্য যে বৈশিষ্ট্য বাহ্যিকভাবে প্রকাশ পাবে সেটা হচ্ছে ফিনোটাইপ। বাহ্যিক বৈশিষ্ট্য যেটা স্যার একটু সেটা বলতে চাচ্ছিলাম স্যার। হ্যালো হ্যাঁ, ওর কথা একটু অস্পষ্ট হচ্ছিল, হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে। একে So genetic makeup or international characteristics of a gene is called genotype is common. বাহ্যিক বৈশিষ্ট্য যেটা সেটা হলো ফেনোটাইপ। আর যদি বলি যে জেনেটিক বৈশিষ্ট্য বা যেটা আমরা দেখতে স্যার পাচ্ছি না, স্যার একটা অর্গানিজম যে জিনগুলো দ্বারা স্যার গঠিত জিনের হচ্ছে মাধ্যমে প্রোটিন তৈরি করার সেটা পর হচ্ছে যেটা প্রকাশ হচ্ছে পায়। আমাদের জেনোটাইপ। আর সেই অর্গানিজমটা যে ক্যারেক্টারিস্টিক্স গুলো ভিজিবল ভাবে আমাদের প্রকাশ করছে সেটা হচ্ছে ফেনোটাইপ। দ্যাট সাউন্ড গুড। আমি এই সাবরিনাকে খুঁজতেছি। সাবরিনা কোথায়? স্যার জিন এই ঐশী, সাবরিনা কোথায়? স্যার আসসালামু আলাইকুম। স্যার সরি স্যার, স্যার আসছি। আমি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তোমার জন্য কোশ্চেন আছে একটা। কোশ্চেনটা হলো, জি স্যার। আমি যেগুলো জিজ্ঞেস করতেছি এগুলো তোমাদের অলরেডি জানা এবং আমি অলরেডি কিছু কথা বলছি, ঠিক আছে? সাবরিনা তুমি বলো দেখি, হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস এই জিনিস দুটো কি বলতে পারবা? স্যার হোমোজাইগাস স্যার হোমোজাইগাস মানে একই বৈশিষ্ট্য প্রকাশ করবে, মানে বংশগতিও একই, বাবা মা থেকে যেটা আসবে সেটা সন্তানদের মধ্যে হবে আর কি। হোমোজাইগাস একই ধরনের যেটা, আর হেটারোজাইগাস যেটা অন্য বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। তুমি তো আশেপাশেই নাই, তুমি মিউট করো। সাবরিনা মিউটেড। এই আশিক বিল্লাহ আছো? স্যার আমি একটু বলতে চাচ্ছিলাম। কে বলবে বলো দেখি, নাম বলো। স্যার তন্ময় কুণ্ডু। আচ্ছা বলো, হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস। সাবরিনাকে তুমি ওটা ভালো মতো এক্সপ্লেইন করো। স্যার দুইটা সিস্টার ক্রোমাটিডের মধ্যে দুইটা সিস্টার ক্রোমাটিডকে সাধারণত হোমোজাইগাস বলা হয়, আর দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে Homozygous is a condition in which both the members of an allelic pair in the homologous chromosome are identical. ঠিক আছে? এটাকে আমরা বলতেছি আসলে হোমোজাইগাস। যদি আইডেন্টিক্যাল না হয় এটাকে আমরা বলতেছি হেটেরোজাইগাস। এখানে কি বলে, কিভাবে ট্রান্সমিট হলো না হলো এগুলো তো না, সিম্পলি যেটা আইডেন্টিক্যাল সেটাকে আমরা বলতেছি যে হোমোজাইগাস, এবং যেটা আইডেন্টিক্যাল না সেটাকে আমরা বলতেছি হেটেরোজাইগাস। আমি আসলে কোশ্চেনগুলো করার মানেটা কি, গতদিন আমরা যেগুলো একটু দেখছিলাম যেগুলো আসলে তোমরা মিনিমাম কিছু তোমরা ধারণ করতেছো কিনা, আমার কোশ্চেন করার উদ্দেশ্য হলো এইটা, ঠিক আছে? এবং আমি কোশ্চেন করবোই, তোমরা যদি ডিসকমফোর্ট ফিল করো তারপরে আমি কোশ্চেন করব, কেননা সামনাসামনি হলে এক ধরনের কমিউনিকেশনটা আরো ভালো হয়। আমি জানি না যে আসলে তোমরা টু ওয়ে কমিউনিকেশন তোমরা এটা অ্যাকসেপ্ট করবে না, তোমাদের কমফোর্ট ফিল করবা নাকি ডিসকমফোর্ট ফিল করবা, বাট আই ওয়ান্ট টু ওয়ে কমিউনিকেশন। তোমাদের কাছ থেকে আমি জানবো, আমিও দিব, ঠিক আছে? যতটুকুই হোক টু কমিউনিকেশন হোক, তাহলে অন্তত জিনিসগুলো ডিসকাশন হবে, হয়তো কিছু ভুলভ্রান্তি থাকলে ওগুলো একটু শোধরানোর সুযোগ থাকবে। জি স্যার। এরপরে আমরা একটু কথা বলবো ব্রাঞ্চেস অফ জেনেটিক্স নিয়ে। আমরা ওখানে দেখলাম যে, দেখা যাচ্ছে স্লাইডটা,
জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, ব্রাঞ্চেস অফ জেনেটিক্স আমরা ওখানে দেখলাম যে আসলে সাব পপুলেশন, মানে যদি আমি বলি যে হয়তো কোশ্চেন আসতে পারে স্যার সাব পপুলেশন তো ওখানে তো সবকিছুই আছে, আবার ব্রাঞ্চ কেন? ঠিক আছে, এগুলো আসলে ধারণাগুলো হয় কি অনেক ধরনের মডিফিকেশন হইতে হইতে, যখন হয়তো কোনো সায়েন্টিস্ট একভাবে এক্সপ্লেইন করে একটা জিনিস, একটা থিওরিকে, আবার পরবর্তীতে আরেকজন সায়েন্টিস্ট হয়তো দেখা যায় যে আর একভাবে এক্সপ্লেইন করতেছে। তো এই যে বিভিন্ন সায়েন্টিস্টরা বিভিন্নভাবে এক্সপ্লেইন করতেছে, আলটিমেট একটা কম্পাইল করতেছে একটা জিনিস, তখন আসলে অনেক ধরনের, যে কোনো একটা জিনিসে যদি আমরা বলি যে কোনো একটা থিওরি এক একজন এক একভাবে এক্সপ্লেইন করে, হয়তো তার জায়গা থেকে, হয়তো ইন্ডিভিজুয়াল তার জায়গা থেকে রাইট, সবগুলোই রাইট, কিন্তু কথা হলো যে আলটিমেট মোটামুটি থিম কিন্তু একই জায়গাতেই। তো এখানে যদি আমরা ব্রাঞ্চে যখন যাই তখন দেখবো যে আমরা যে সাব ডিভিশন যেগুলো দেখে আসলাম ওগুলো ঘুরে ফিরে এখানে আবার আসছে, হয়তো আরেকটু রিফাইন ফর্মে। যেমন ব্রাঞ্চে যদি বলি ক্লাসিক্যাল জেনেটিক্স, অলরেডি আমরা ওখানে দেখছি যে ক্লাসিক্যাল জেনেটিক্স আছে। এরপরে কি আছে? কোয়ান্টিটেটিভ জেনেটিক্স। কোয়ান্টিটেটিভ জেনেটিক্স আমরা ওখানে দেখে আসলাম। বায়োকেমিক্যাল জেনেটিক্স, ওখানে আমরা কি দেখলাম? বায়োকেমিক্যাল জেনেটিক্সের জায়গায় মলিকুলার জেনেটিক্স। ঠিক আছে, মলিকুলার জেনেটিক্স কিছু দেখছি, এখানে আবার বায়োকেমিক্যাল জেনেটিক্স। বায়োকেমিক্যাল জেনেটিক্স যদি এখানে বলি আমরা, বায়োকেমিক্যাল জেনেটিক্স এখানে হয়তো এক্সপ্লেন করতেছে যখন একজন বায়োকেমিস্ট যখন এটাকে এক্সপ্লেন করবে তখন হয়তো সে চিন্তা করবে যে আসলে, বা একজন নিউট্রিশনিস্ট যখন এক্সপ্লেন করবে মানে বায়োকেমিক্যাল জেনেটিক্সটাকে, তখন সে এক্সপ্লেন করবে এইভাবেই যে আমি একটা ফুড খাচ্ছি, ওই ফুডটা কিভাবে ডাইজেস্ট হয়ে মেটাবলিজম হয়ে বডিতে ফাংশনিং হচ্ছে, এবং বডিতে ফাংশনিং করার জন্য আসলে যে প্রোটিনগুলো ওখান থেকে আসতেছে, ওই প্রোটিনগুলো যখন কাজ করতেছে বডিতে, ঠিক আছে, তখন তার হয়তো এক্সপ্লেনেশন একরকম, তখন সে বায়োকেমিক্যালি হয়তো চিন্তা করবে। ঠিক আছে, তখন হয়তো সে বায়োকেমিক্যাল জেনেটিক্সটা মানে এক্সপ্লেইন করতেছে। এরপরে আসতেছে সাইটোজেনেটিক্স। সাইটোজেনেটিক্সটা হলো যারা সেল বায়োলজিস্ট আছে তারা হয়তো একভাবে চিন্তা করবে যে না, আপনাদের ক্লাসিক্যাল কোয়ান্টিটি বায়োকেমিক্যাল মলিকুলার সবই আছে, কিন্তু আমি সাইটোলজিস্ট হিসাবে আমি চিন্তা করব একদম সেলুলার লেভেলে জেনেটিক্স কিভাবে কাজ করতেছে, একদম সেলুলার লেভেলে ইন্ডিভিজুয়াল সেল লেভেলে জেনেটিক্সটা কিভাবে কাজ করতেছে, আমি ওটা যখন বলবো তখন ওটাকে আমি বলবো সাইটোজেনেটিক্স, কারণ আমি সাইটোলজিস্ট। ঠিক আছে, সাইটোজেনেটিক্সটা তাহলে কি, যে ইন্ডিভিজুয়াল প্রতিটা সেলে জেনেটিক্সটা কিভাবে কাজ করতেছে, তখন সে বলতেছে আসলে সাইটোজেনেটিক্স। দ্যাট মিন্স একটা সেলে কি থাকে, সাইটোপ্লাজম থাকবে, নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসে ওখানে হয়তো আরো কিছু অর্গানিলস থাকবে, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া থাকবে। তো এই যে এগুলো যে বিভিন্নভাবে ফাংশনাল হচ্ছে ইন টার্মস অফ জেনেটিক্স, তখন আসলে ওটাকে বলা হচ্ছে আমাদের সাইটোজেনেটিক্স। এরপর আসতেছে বিহেভিয়ারাল জেনেটিক্স। বিহেভিয়ারাল জেনেটিক্সটাকে আমরা বলতেছি যে যখন আমরা জেনেটিক্সের আলোকে চিন্তা করব যে মানুষের প্রতিটা ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং যদি বলি, এক একজনের বিহেভিয়ার কিন্তু এক এক রকম। তো প্রতিটা বিহেভিয়ারের ক্ষেত্রে কিন্তু জিন অ্যাকশন করে, কেননা কোনো ক্যারেক্টার জিন কন্ট্রোলিং ছাড়া তো সম্ভব না। হ্যাঁ, এনভায়রনমেন্টের একটু ইফেক্ট আছে, কিন্তু আলটিমেট মেইন জিনিসটা হলো জিন। তার মানে কি, যার একটু মেজাজ বেশি খারাপ, যার একটু রাগ বেশি, স্পেসিফিক কিছু জিন ওখানে কাজ করে। যে খুবই জেন্টেল, খুবই পলাইট, তার হয়তো স্পেসিফিক কিছু জিন ওখানে কাজ করে। তো এই জেনেটিক্স গুলো যারা বিহেভিয়ারাল সায়েন্টিস্ট আছে, সাইকোলজিস্ট আছে, তারা হয়তো এইভাবে চিন্তা করে যে না, তার একটু রাগ বেশি, তার এই জিনগুলো কাজ করতেছে, এই জন্য আমার এটাকে আমি জেনেটিক, এই ব্রাঞ্চটাকে আমরা বলবো বিহেভিয়ারাল জেনেটিক্স। সুবিধা হলো কি, তার ওই সাইটটার উপরে ফোকাস করে বেশি। তাকে আমরা বলতে পারি যে না, আপনি তো এটাকে আপনি এক কাজ করতে পারেন, এটাকে আপনি ক্লাসিক্যাল জেনেটিক্সও ফেলতে পারেন, যে ওখানে যেহেতু ট্রান্সমিট হচ্ছে জিনগুলো ওখানে ফেলতে পারেন। কিন্তু তারা হয়তো বলবে যে না, ইন্ডিভিজুয়াল আমার পেশেন্ট থাকে, আমি দুইটা পেশেন্টকে যখন কম্পেয়ার করি, যে কিছু কিছু জিনের ইফেক্টের কারণে সেই রকম রাগী হচ্ছে, আবার কিছু কিছু জিনের না থাকার কারণে, দেখা যাচ্ছে অ্যাবসেন্সের কারণে বা অন্যভাবে এক্সপ্রেশনের কারণে এই পেশেন্টটা সে অনেক জেন্টেল, রাগ কম। ওই জন্য আমি ওইটাকে আমরা এক্সপ্লেইন করব বিহেভিয়ারাল জেনেটিক্স এর উপরে। তারপরে আসতেছে ডেভেলপমেন্টাল জেনেটিক্স। কেউ কি বলতে পারবা একটু ডেভেলপমেন্টাল জেনেটিক্স, যার মানে জাস্ট কি বুঝতে পারো তোমরা, একজন বলো দেখি। একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে জিনের যে সেম জিনের ক্যারেক্টারিস্টিক্স এর যে ডেভেলপমেন্টটা আসে। হ্যাঁ, একটু কাছাকাছি গেছে, কিন্তু আরেকটু যদি একদম
কি বলে? স্যার যেমন উন্নত জাতের ব্রিড তৈরির ক্ষেত্রে আমরা ডেভেলপমেন্টাল জেনেটিক্স এর ব্যবহার দেখতে পাই। হ্যাঁ, উন্নত জাতের ব্রিড তৈরি করতে পারি আমরা, কিন্তু কথা হলো যে ডেভেলপমেন্টাল জেনেটিক্সটা আসলে বলবে কখন? একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন যা আসতেছে, পরবর্তী জেনারেশনের গ্রোথ ডেভেলপমেন্ট ইন টার্মস অফ জেনেটিক্স, সেটাকে আমরা বলতেছি আসলে ডেভেলপমেন্টাল জেনেটিক্স। এখানে কি কি হতে পারে? ডেভেলপমেন্ট আমরা বলতে কি আমরা বলি কি, যে একটা জেনারেশন থেকে পরবর্তী জেনারেশন কিভাবে আসতেছে, ফাদার মাদার ম্যাটিং করতেছে, ম্যাটিং করে স্পার্ম ওভাম একখানে হচ্ছে, জাইগোট ফর্ম করছে, জাইগোট ফর্ম করে এমব্রায়ো ফর্ম করতেছে, এমব্রায়ো ফর্ম করে তারপরে হবে কি, ওইটা প্লাসেন্টা ফর্ম করবে, প্লাসেন্টা ফর্ম করবে, তারপরে আফটার পার্চুরেশন এই বেবিটা আস্তে আস্তে গ্রো করবে। এই যে টোটাল যে লং একটা স্টোরি, ডেভেলপমেন্টাল জেনেটিক্সটা বা ডেভেলপমেন্টাল যারা স্টাডি করে তারা করে কি, ডেভেলপমেন্টাল বায়োলজিস্ট, শুধুমাত্র জেনেটিসিস্ট বলবো না, ডেভেলপমেন্টাল বায়োলজিস্ট যারা আছে তারা এইভাবে জিনিসটাকে, যে আমরা এই জায়গাতে যে জেনেটিক্সটা কাজ করে, এই জায়গাতে যে জেনেটিক্সটাকে আমরা এক্সপ্লেন করি, তখন আমরা বলি আসলে ডেভেলপমেন্টাল জেনেটিক্স। যে মা বাবা থেকে সন্তান হচ্ছে, এই সন্তানটা হওয়ার যে প্রক্রিয়াটা, স্পার্ম ওভাম ফার্টিলাইজ করবে, জাইগোট ফর্ম করলো, 1 সেল, 2 সেল, 4 সেল, 8 সেল, 16 সেল, মরুলা, ব্লাস্টোসিস্ট, হ্যাজ ব্লাস্টোসিস্ট, তারপরে ওইটা আবার মায়ের সাথে অ্যাটাচ করবে, দ্যাট মিনস ইমপ্লান্টেশন হলো, ইমপ্লান্টেশনের পরে ওটা প্লাসেন্টা ফর্ম করলো, যদি হিউম্যানের ক্ষেত্রে বলি, প্লাসেন্টা ফর্ম করে একটা নির্দিষ্ট সময় পরে এই বেবিটা ওখান থেকে যখন বের হয়ে আসলো, বের হয়ে আসার পরে তার যে আবার ডেভেলপমেন্ট শুরু হলো, ঠিক আছে, আফটার পার্চুরেশন যে তার ডেভেলপমেন্টাল শুরু হলো, আফটার মানে আনটিল ম্যাচুরিটি, যখন সে আবার নিজে পিউবার্টিতে এসে নিজে আবার দেখা যাবে যে একটা ফার্টাইল কন্ডিশনে যাবে, এই যে টোটাল ডেভেলপমেন্ট, এটাকে আমরা বলতেছি আসলে ডেভেলপমেন্টাল জেনেটিক্স। এখানে যে জেনেটিক্সটাকে স্টাডি করা হয় তাকে বলা হচ্ছে ডেভেলপমেন্টাল স্টাডিজ বা ডেভেলপমেন্টাল জেনেটিক্স। আচ্ছা, এরপরে আছে কনজারভেশন জেনেটিক্স। কনজারভেশন মানে কি? স্যার সংরক্ষণ করা। সংরক্ষণ। আমরা তাহলে জেনেটিক্সে আমরা কি সংরক্ষণ করব বলো দেখি, এখানে তাহলে টার্মটা কেন আসতেছে? সংরক্ষণ আমরা কি করি, কনজারভেশন আমরা কি করি আসলে? আমি এখানে জেনেটিক্সে কেন ক্লিয়ার শোনা যাচ্ছে না, একটু ক্লিয়ার করতে হবে। মানে অফ স্প্রিং যদি ভালো হয় সেটাই তো সংরক্ষণ করা না স্যার, বিলুপ্তপ্রায় প্রাণীগুলোকে সংরক্ষণ করা। আচ্ছা, ধরলাম একটু যে বিলুপ্তপ্রায় যে অ্যানিমেল গুলো আছে বা বিলুপ্তপ্রায় যে আমাদের অ্যাসেট গুলো আছে, তোমাদের কি জানা আছে যে অ্যানিমেল জেনেটিক রিসোর্স মানে কি? কারো টার্মটা জানা আছে কিনা? স্যার জিন ব্যাংক। জিন ব্যাংক ওটা আলাদা জিনিস। অ্যানিমেল জেনেটিক রিসোর্স, অ্যানিমেল জেনেটিক রিসোর্স আমি একটু বলি, এটা তোমাদের হয়তো লেভেল 4 এ একটু হয়তো ডিটেল হবে, কিন্তু তারপরে আমি মনে করছিলাম হয়তো তোমাদের একটু ধারণা থাকতে পারে। অ্যানিমেল জেনেটিক রিসোর্স হলো প্রতিটা কান্ট্রিতে কিছু কিছু অ্যানিমেল আছে যেগুলোকে আসলে ওই কান্ট্রির এনভায়রনমেন্ট, ওই কান্ট্রির যে টোটাল যে পরিবেশ আছে, ওয়েদার আছে, ওগুলোর সাথে অ্যাডাপ্ট করে টিকে থাকে। আমাদের দেশে যদি বলি, ব্ল্যাক বেঙ্গলের নাম শোনা আছে? ব্ল্যাক বেঙ্গল গোট, এটা কিন্তু আমাদের ধরা হয় অ্যানিমেল জেনেটিক রিসোর্স, ঠিক আছে? এই যে ব্ল্যাক বেঙ্গলের যে জিনটা আছে বা ব্ল্যাক বেঙ্গলের যে টোটাল যে জেনোম আছে, টোটাল জিনের যে কম্পাইলেশন বা কম্পোনেন্ট, তাকে আমরা বলতেছি জেনোম। তার যে জেনোম আছে, অন্য হয়তো অনেক ভালো ব্রিড আছে, তাদের সাথে হয়তো কিছুটা ডিফার করবে ইন টার্মস অফ আমাদের দেশে ব্ল্যাক বেঙ্গল সার্ভাইভ করতেছে বা ভালো পারফরমেন্স করতেছে। কি কারণে আমরা বলি ভালো কেন? কেননা সে একটা হার্শ এনভায়রনমেন্টের মধ্যে চলাফেরা করতেছে, তার ডিজিজ কম হয় কম্পারেটিভলি। যদি বলি যে আমাদের তো মানে আমাদের যে এনভায়রনমেন্ট প্রচুর পরিমাণে কিন্তু হার্শ এনভায়রনমেন্ট, এখানেও কিন্তু সার্ভাইভ করতেছে। পাশাপাশি তার যে স্কিন কোয়ালিটি, ঠিক আছে, ব্ল্যাক বেঙ্গলের কিন্তু স্কিন কোয়ালিটি কিন্তু অন্য অনেক ভালো ভালো ব্রিডের তুলনায় অনেক বেটার। মানে তাকে জেনেটিক রিসোর্স কেন বলা হচ্ছে? যে স্পেসিফিক কিছু ক্যারেক্টার আছে যেগুলোর কারণে তাকে আমরা বলতেছি আমাদের রিসোর্স। গরুর ক্ষেত্রে কি আছে বলো দেখি, ক্যাটেলের ক্ষেত্রে? রেড চিটাগং নাম শোনা আছে? রেড চিটাগং ক্যাটেল? জি স্যার। স্যার চিটাগাং অঞ্চলে। জি স্যার, চিটাগাং। ঠিক আছে, রেড চিটাগং এর যে ক্যাটেল আছে রেড চিটাগং, তারপরে পাবনা ক্যাটেল আছে, আমাদের কিন্তু চিকেনও আছে।
জঙ্গল ফাউলটাকে কিন্তু আমাদের জেনেটিক রিসোর্স বলা হয়। আমাদের কুকুরের মধ্যে আছে, ঠিক আছে, তারপরে চিকেনের মধ্যে আসিল চিকেন আছে, এটাকে কিন্তু আমরা ধরা হয় জেনেটিক রিসোর্স। তারপরে আমাদের কি বলে সরাইল যে কুকুর, ডগ, ঠিক আছে, আমরা ব্রিড বলবো না এগুলাকে, ঠিক আছে, হয়তো ম্যাক্সিমাম হয়তো লাইন বলতে পারি, টাইপ বলতে পারি, সরাসরি ব্রিড বলা যায় না, কারণ এগুলো এস্টাবলিশ ব্রিডের সংজ্ঞার মধ্যে আসলে ওগুলো যায় না ওইভাবে। তারপরে আমরা বলি যে এগুলো আমাদের টাইপ হোক বা অ্যাসেট হোক, যেটাই হোক, এগুলোকে আমরা বলি আসলে জেনেটিক রিসোর্স। তো এই জেনেটিক রিসোর্স গুলাকে আমরা তো বিভিন্ন ফর্মে কনজার্ভ করতে পারি, শুধুমাত্র যে লাইভ অ্যানিমেল কনজার্ভ করতে হবে নট নেসেসারি। আমরা সিমেন কনজার্ভ করতে পারি, এমব্রায়ো কনজার্ভ করতে পারি, ওভাম কনজার্ভ করতে পারি, তারপরে যে ফলিকল আছে ফলিকল কনজার্ভ করতে পারি। ফলিকল আইসোলেট করে নিয়ে আমরা কনজার্ভ করব যখন আমাদের দরকার হবে, যে কোনো একটা হয়তো আমাদের একদম ওই রকম ভালো একটা, যেমন ব্ল্যাক বেঙ্গল যদি বলি, ব্ল্যাক বেঙ্গল আমাদের খুবই একটা ভালো একটা রিসোর্স। এটা এমন এক সময় দেখা গেল যে কোনো একটা ন্যাচারাল ক্যালামিটিজের কারণে সারা বাংলাদেশে মোটামুটি ব্ল্যাক বেঙ্গল শেষ হয়ে গেল। হয়তো দেখা গেল দিনাজপুরের কোনো এক কোনায় হয়তো কয়েকটা, হয়তো 50টা বা 60টা আছে, তারা যে কোনো ভাবে বেঁচে গেছে। তো একটা আমরা নাম্বার কিভাবে বাড়াইতে পারবো বা এগুলোকে কনজার্ভ করবো কিভাবে? আমাদের যেটা এখন ব্ল্যাক বেঙ্গল কি বলে, ব্ল্যাক বেঙ্গল গোট না, যে বেঙ্গল টাইগারের কথা যদি বলি, ঠিক আছে, বেঙ্গল টাইগারে কিন্তু এই অবস্থায় চলে গেছে যে এখন আমাদের হিসাব করে বলতে হচ্ছে যে এতগুলো বাঘ আছে, ঠিক আছে, রয়্যাল বেঙ্গল টাইগারে এতগুলো আছে, আমরা হিসাব করতে পারি এখন। তো এই অবস্থাতে এক সময় ছিল না। তো যদি আমরা তাদের রিসোর্স গুলাকে আমরা আস্তে আস্তে নাম্বার হতো রিসার্চ হচ্ছে, গবেষণা করতেছে, কিন্তু কথা হলো যদি এই ফর্মে আমরা নিয়ে আসতে পারি যে আজ থেকে 100 বছর পরে যদি আমরা ইউজ করতে পারি, যদি আমরা সিমেন্ট কনজার্ভ করে রাখতে পারি 100 বছর পর্যন্ত আমরা রাখতে পারবো ক্রায়ো প্রিজার্ভেশন করে লিকুইড নাইট্রোজেন। আমরা ওভাম কনজার্ভ করতে পারি, আমরা ফলিকল কনজার্ভ করতে পারি। তো এই যে কনজারভেশন গুলো আছে, এগুলো কনজার্ভ করা মানে কি আলটিমেট তাদের তো জেনেটিক কন্টেন্টটাই কনজার্ভ করা। এই জন্য বলা হচ্ছে আসলে এই যে ফিল্ডটা কাজ করে তাদেরকে বলা হয় কনজারভেশন জেনেটিক্স, ঠিক আছে, কনজারভেশন বায়োলজি। তারা বলে কনজারভেশন বায়োলজি, যারা আবার জেনেটিক্স নিয়ে কাজ করে তারা বলে এটাকে যে এটা হলো ব্রাঞ্চটা হলো কনজারভেশন জেনেটিক্স। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, এরপরে আছে ইকোলজিক্যাল জেনেটিক্স। ইকোলজি কি? ইকোলজি হলো পরিবেশগত, যে আসলে পরিবেশের কারণে জেনেটিক্স যে চেঞ্জ হচ্ছে। ওই দিন বলতেছিলাম যে হলস্টাইন ফ্রিজিয়ান তাদের একদম যদি বলি যে তারা যাতে তাদের যে অরিজিন, ওখানে তারা হয়তো দিনে 110 লিটার পর্যন্ত দুধ দেয়, কিন্তু ওইটা কিন্তু আমাদের দেশে এসে ওইটা কিন্তু কাজ করতে পারে না। দেখা যায় বাংলাদেশে যেগুলো আসতেছে, সিমেন্ট নিয়ে আসা হয়েছে, বাগাবাড়িতে সার নিয়ে আসছে, একদম পিওর মানে হলস্টাইন নিয়ে আসছে, সারাদিন পানি স্প্রে করতে হয়, গরমের জ্বালা থাকতে পারে না, তারপরে কিন্তু পারফরমেন্স ওই রকম না, ম্যাক্সিমাম 40 থেকে 50 60 এইরকম। তাহলে 110 কেন হচ্ছে না? 110 হচ্ছে না কেননা তারা এই এনভায়রনমেন্টে সাস্টেইন করতে পারছে না, তারা এই এনভায়রনমেন্টে নিজেকে অ্যাডপ্ট করতে পারছে না। যে পরিমাণ গরম, তাদের প্রোডাকশন হ্যাম্পার হচ্ছে। কেননা আমরা জানি শুধুমাত্র জেনেটিক্স না, জেনেটিক্সটা হলো টোটাল হয়তো প্রোডাকশন গুলোকে কন্ট্রোল করতেছে বা জিনগুলোকে কন্ট্রোল করতেছে, কিন্তু এনভায়রনমেন্ট বিশাল একটা ভূমিকা রাখে ওই জিনগুলোকে প্রপার ফাংশনিং এর জন্য। তাহলে ইকোলজিক্যাল জেনেটিক্সটা আমরা কি জন্য বলি যে ইকোলজিক্যাল জেনেটিক্স, যে পরিবেশগত কারণে জিনের যে নেচার চেঞ্জ হচ্ছে, এই যে ফিল্ডটা, এটাকে আমরা বলি হলো ইকোলজিক্যাল জেনেটিক্স। কোনো কনফিউশন? নো স্যার। রেসপন্স করতে হবে, অন্তত একজন রেসপন্স করবে যাতে আমি বুঝতে না পারি, স্যার। ঠিক আছে। এরপরে আসতেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং তোমরা জানো, বিশেষ করে আমি বিশ্বাস করি যে ভেটেরিনারি সায়েন্সের স্টুডেন্ট যারা আছে তারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং শুধু না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, এই জিনিসগুলা সম্পর্কে মানে এমন ভাবে ধারণা নিবা যাতে যারা হয়তো ফিল্ডে কাজ করবা তাদের হয়তো এক ধরনের হবে, কিন্তু যারা পরবর্তীতে হয়তো ডিগ্রি করবে, হায়ার স্টাডি করবে, মাস্টার ডিগ্রি করবে, পিএইচডি করবে, পোস্টডক করবে, তাদের জন্য জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। কি কারণে? তুমি যে রিসার্চ নিয়েই যাও বাহিরে, তোমাকে এই জিনিসের মধ্যে আসতে হবেই। মলিকুলার বায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, এগুলোর মধ্যে আসতে হবে, ডেভেলপমেন্টাল বায়োলজি, এগুলোর মধ্যে আসতে হবে। তুমি ওখানে গিয়ে পপুলেশন জেনেটিক্স নিয়ে খুব কম কাজ, খুবই একদম অনেক কম ফিল্ড থাকে ওগুলো। ম্যাক্সিমাম ফিল্ড আমি মনে করি যে আমার যতটুকু এক্সপিরিয়েন্স, মাইক্রোবায়োলজি, যারা মাইক্রোবায়োলজি নিয়ে কাজ করে তাদের জন্য এত স্কোপ, মানে বাহিরে গেলে বোঝা যায়।
মাইক্রোবায়োলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা মলিকুলার বায়োলজি ইঞ্জিনিয়ারিং কাজ করে। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি একজন বলো দেখি। যারা এতক্ষণ রেসপন্স করছে তারা না, নতুন কেউ বলবে। আমি যদি বলা শুরু করি তাহলে কিন্তু নাম ধরে বলবো। স্যার আমি একটু বলবো। নাম বলো। জামান। হ্যাঁ বলো, তুমি এর আগে কোনো কথা বলছো? না স্যার। আচ্ছা তাহলে বলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি বোঝো তুমি? একদম সিম্পল, একদম লেম্যানের মতো বলবা, নট সায়েন্টিফিক ওয়েতে। তুমি যেটা বোঝো ওটা আমাকে বলবা। জি স্যার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কোনো একটা বিশেষ জিন কোনো একটা ব্রিড থেকে বা কোনো একটা মানে ব্রিড থেকে অন্য ব্রিডে আর কি ডেভেলপ করা আর কি স্যার। আচ্ছা, বা বিশেষ বৈশিষ্ট্য কোনো একটা ডেভেলপ করা অন্য একটা ব্রিডের মধ্যে। তুমি মানে কোর পয়েন্টে আছো। যদি বলি এটা সিম্পলি জাস্ট ম্যানিপুলেশন অফ জেনেটিক ম্যাটেরিয়াল, ঠিক আছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা যদি আমরা বলি একদম সিম্পলি যদি বলি, তো কেউ যদি জিজ্ঞাসা করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, যে জেনেটিক ম্যাটেরিয়ালটাকে ম্যানিপুলেশন করা। ম্যানিপুলেশন কি? যে আমরা বিভিন্ন ভাবে চেঞ্জ করে আমরা বিভিন্ন কিছু বানাইতে পারি, ঠিক আছে? এটাকে আমরা বলতেছি আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আমরা যেসব প্রোডাক্ট তৈরি করি, ঠিক আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে বিভিন্ন মানে এখন সেটা ডিএনএ, আরএনএ, প্রোটিন যেগুলোকে ইউটিলাইজ করে আমরা যে প্রোডাক্ট তৈরি করি ওটাকে আমরা বলি আসলে মেটাজেনিক্স। আচ্ছা, এরপরে আছে জেনোমিক্স। জেনোমিক্স সম্পর্কে কারো ধারণা আছে? জেনোমিক্স সম্পর্কে কারো ধারণা আছে? না স্যার। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আমি বলছি জেনোমিক্স সম্পর্কে কারো কোনো ধারণা আছে কিনা? স্যার এটা জিনোম নিয়ে, জিনোমের যে স্ট্রাকচার, তারপর ফাংশন বা এটা ডেভেলপমেন্ট, এগুলো নিয়ে মানে কাজ করা হয় যে ফিল্ডে। হ্যাঁ অলমোস্ট কাছাকাছি। যদি আর একদম জিনোম নিয়ে স্টাডি করাকে জিনোমিক্স বলা হয়। যদি একদম মাইনরলি বলি, হ্যাঁ মানে কথা হলো কি যে আসলে আমরা একদম এক্সাক্ট হয়তো পয়েন্টটা হয়তো যায়নি, কিন্তু আমি বলবো যে না মানে আইডিয়া ঠিক আছে। জেনোমিক্সটা হলো আমরা যদি একদম মাইনরলি ডিএনএ যেটা বলি, ডিএনএ সিকোয়েন্সিং, ডিএনএ ম্যানিপুলেশন, ঠিক আছে, এটা যখন স্টাডি করি টোটাল মানে একদম ফোকাস করবো যে ডিএনএ এর উপরে, ঠিক আছে? আমরা ডিএনএ সিকোয়েন্সিং করতেছি অ্যানিমাল থেকে, হয়তো আমরা কোনো একটা স্যাম্পল থেকে আমরা ডিএনএ কালেক্ট করে ওটাকে সিকোয়েন্সিং করলাম, একদম টোটাল তার ম্যাপিংটা করলাম, ঠিক আছে? যে টোটাল তার যে ম্যাপিং করা হয় এটাকে আমরা বলতেছি আসলে এই যে ফিল্ডটা সেটাকে আমরা বলতেছি আসলে জেনোমিক্স। এরপরে আছে হিউম্যান জেনেটিক্স। হিউম্যান জেনেটিক্স এবং মেডিকেল জেনেটিক্স এটা মাঝে মাঝে আসলে কোইনসাইড করে, যে মুদ্রার এপিট ওপিট। অনেকে বলে যে হিউম্যান জেনেটিক্স এবং মেডিকেল জেনেটিক্স অলমোস্ট সেম, যে আসলে হিউম্যান যখন আসবে স্বাভাবিকভাবে মেডিকেলটা আসবে, মেডিকেল আসলেই মেডিকেলের যখন ব্যাপার আসবে তখন হিউম্যান আসে, ঠিক আছে? তো হিউম্যান জেনেটিক্স কি আমরা জানি যে হিউম্যান জেনোম প্রজেক্ট, হিউম্যান জেনোম প্রজেক্টটা আসলে এই কারো ওখানে ব্যাকগ্রাউন্ডে নয়েজ হচ্ছে। আচ্ছা, হিউম্যান জেনেটিক্সটা আমরা বলতেছি যে হিউম্যানের জেনেটিক্স শুধুমাত্র কোনো স্পেসিফিক কোনো ক্যারেক্টার না, টোটাল হিউম্যান জেনোম প্রজেক্টটা যেটা আছে এটার থিমটাই হলো বা এটার যে ফিল্ডটা সেটাকে আমরা বলতেছি আসলে হিউম্যান জেনেটিক্স। যে হিউম্যানের প্রতিটা হিউম্যানের প্রতিটা ইন্ডিভিজুয়াল জিন, ইন্ডিভিজুয়াল ফাংশন, ইন্ডিভিজুয়াল ট্রেট রেসপন্সিবল যে জিনগুলো আছে তার স্টাডিটাকে আমরা এই ব্রাঞ্চের মধ্যে ফেলি যে হিউম্যান জেনেটিক্স। আর মেডিকেল জেনেটিক্স যে আসলে হিউম্যানের যেসব ডিজিজগুলো বা অ্যাবনর্মালিটিসগুলো হচ্ছে বা হিউম্যানের যে কোনো প্রবলেমগুলো, জেনেটিক ডিসঅর্ডারগুলো যখন আমরা মেডিকেল সায়েন্সে মানে সলিউশনের জন্য স্টাডি করি ইন টার্মস অফ জেনেটিক্স, তখন তাকে আমরা বলতেছি আসলে মেডিকেল জেনেটিক্স। তাহলে ব্যাপারটা হলো যে হিউম্যান জেনেটিক্সটা হলো সে জেনেটিক্স স্টাডি করতেছে, আর মেডিকেল জেনেটিক্সটা হলো যে জেনেটিক লেভেলে যদি কোনো ধরনের অ্যাবনর্মালিটিস থাকে যেটার কারণে বিভিন্ন ধরনের ডিজিজ হচ্ছে, বিভিন্ন ধরনের অ্যাবনর্মালিটিস হচ্ছে, তখন যদি আমরা স্টাডি করি তখন তাকে আমরা বলতেছি আসলে মেডিকেল জেনেটিক্স।
এই এখানে স্ক্রিনে কে কি করতেছে? মাইক্রোবিয়াল জেনেটিক্স, মাইক্রোবায়োলজি তোমাদের হয়তো তো পড়া চলতেছে, চলবে আরো। মাইক্রোবিয়াল জেনেটিক্স কেউ একজন বলো দেখি মাইক্রোবিয়াল জেনেটিক্স কি? মাইক্রো অর্গানিজমের জিনগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয়। মাইক্রোবায়োলজি, মাইক্রো অর্গানিজমের জিন নিয়ে কেন আমরা স্টাডি করব, কেন করি? সাপোজ ভ্যাকসিন ডেভেলপমেন্ট, করোনা ভাইরাসের জন্য ভ্যাকসিন ডেভেলপমেন্ট করতেছি, এক্ষেত্রে তো আমরা ওই ভাইরাসের জেনেটিক বিষয়ে আমরা আলোচনা করতেছি, মানে ওটার বিষয়ে গবেষণা করতেছি এজন্য আর কি। আছে আলটিমেট আমরা কি বলছি, জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি বলছি একটা জিনিস, যে ম্যানিপুলেশন অফ জেনেটিক ম্যাটেরিয়াল, ম্যানিপুলেশন অফ জিন। আর যখনই আমরা কোনো ধরনের প্রোডাক্ট তৈরি করতে যাব, সেটা ভ্যাকসিন হোক, সেটা কোনো ধরনের হরমোন হোক, কোনো ধরনের অ্যান্টিবায়োটিক্স হোক, কোনো ধরনের সাবস্টিটিউট হোক, তখন কিন্তু আলটিমেট ব্যাপারটা আসে যে মাইক্রো অর্গানিজম আমরা কেন ইউজ করি? এগুলোকে হ্যান্ডেল করা অনেক সহজ, ইন টার্মস অফ এগুলোকে ম্যানিপুলেশন করা সহজ, প্রডিউস করা অনেক সহজ, জেনারেশন ইন্টারভ্যালটা খুবই শর্ট, যার কারণে আমরা মাইক্রো অর্গানিজম নিয়ে বেশি কাজ করতে পারি। ঠিক আছে, কালচার করাটা হয়তো দেখা যাচ্ছে যে আমরা ল্যাবরেটরিতে কালচার করতে পারি ইজিলি প্রপার এনভায়রনমেন্ট দিয়ে। তো মাইক্রোবায়োল জেনেটিক্সটা হলো যে মাইক্রোবায়োল জেনেটিক্স যে ফিল্ডটাতে মাইক্রোবিয়াল বা মাইক্রো অর্গানিজম নিয়ে কাজ করা হয়, জেনেটিক্স নিয়ে কাজ করা হয়, ওটা বলতে হচ্ছে মাইক্রোবিয়াল জেনেটিক্স। মলিকুলার জেনেটিক্স এর আগে বলছি যে যেখানে আমরা ডিএনএ, আরএনএ বা প্রোটিন নিয়ে কাজ করি, সেটাকে আমরা আসলে বলতেছি মলিকুলার জেনেটিক্স। পপুলেশন জেনেটিক্স আমরা বলছি। এরপরে আসতেছে সাইকিয়াট্রিক জেনেটিক্স। সাইকিয়াট্রিক জেনেটিক্স ওখানে আমরা একটা বলতেছিলাম যে বিহেভিয়ারাল জেনেটিক্স, আর এখানে হলো সাইকিয়াট্রিক জেনেটিক্স। সাইকিয়াট্রিক জেনেটিক্স এর মধ্যে আসতে পারে যে জিনিসগুলো বা যে ডিজিজগুলো সরাসরি সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের সাথে জড়িত, এর মধ্যে সিজোফ্রেনিয়া আছে, বাইপোলার ক্যারেক্টার আছে, এই যে ক্যারেক্টারগুলো আছে এগুলো আসলে জেনেটিক অ্যাবনর্মালিটিস থেকে আসে, এবং এগুলোর সাথে বিহেভিয়ারাল জেনেটিক্স এর মধ্যে থাকবে না। কি কারণে? ওখানে দেখা যাচ্ছে যে কম্পেয়ার করতেছি আমরা হয়তো দুইজনের সাথে, কিন্তু সাইকিয়াট্রিক যেটা আছে একটা ইন্ডিভিজুয়াল পেশেন্টকেও আমরা অ্যানালাইসিস করতে পারি যে এটা আসলে জেনেটিক্যাল ডিসঅর্ডারের কারণে এই ডিজিজটা হচ্ছে। সিজোফ্রেনিয়া, বাইপোলার যে সিমটম আছে, এগুলো সবগুলোই সাইকিয়াট্রিক জেনেটিক্স এর মধ্যে পড়বে। সাইকিয়াট্রিক জেনেটিক্সটা কি শুধুমাত্র আমাদের ডিসঅর্ডার গুলোকে স্পেসিফাই করবে? হ্যাঁ, অলমোস্ট। কারণ দেখো আলটিমেট সাইকিয়াট্রিক বা যে কোনো ধরনের ডিজিজ আসলে কেন হচ্ছে, ওই বলো দেখি একটু, ডিজিজ গুলো কেন হয়? সেখানে জিনগত কোনো পরিবর্তনের কারণে বা এখানে ক্রোমোজোমে অ্যাবনরমালিটিস থাকতে পারে। ম্যাক্সিমাম গুলো আসলে দেখা যাচ্ছে যে কোনো ধরনের জিনের মিউটেশনের কারণে কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে। যখনই জিন লেভেলে কোনো ধরনের চেঞ্জ হবে, নর্মাল থেকে যখন একটু বিচ্যুতি হবে, ঠিক আছে, নর্মাল থেকে যখনই একটু অ্যাপারেশন হবে, নর্মাল থেকে যখন একটু বিচ্যুতি হবে, তখনই কিন্তু অ্যাবনরমালিটিস গুলো তৈরি হয়। তো সাইকিয়াট্রিক যে ব্যাপারগুলো আছে, যে কোনো ধরনের ডিজিজে যে কোনো ধরনের অ্যাবনরমালিটিস কিন্তু আলটিমেট ওর যেটা কাজ করে সেটা হলো জিন। ঠিক আছে, এটা কেউ বলতে পারবে না যে এখানে ঠান্ডার কারণে এই চেঞ্জটা হয়েছে। হ্যাঁ, এনভায়রনমেন্টের কিছু ইফেক্ট আছে অবশ্যই, কিন্তু আলটিমেট মানে ট্রিগারিং ক্যারেক্টার কিন্তু বা ট্রিগারিং মেকানিজম কিন্তু আসলে জিন। এই জন্য এখানে বলতেছি যে সাইকিয়াট্রিক যে ডিজিজ গুলো আছে বা সাইকিয়াট্রিক যে প্রবলেম গুলো আছে, ওইটা জেনেটিক্স নিয়ে যারা অ্যাপ্লাই করে বা স্টাডি করে, ওইটাকে আসলে বলা হচ্ছে সাইকিয়াট্রিক জেনেটিক্স। ঠিক আছে, এখানে ব্রাঞ্চটাকে বলা হচ্ছে সাইকিয়াট্রিক জেনেটিক্স। যে কোনো ধরনের ডিজিজ জাস্ট যখনই কোনো ধরনের জিনের অ্যাবারেশন হবে, জিনের বিচ্যুতি ঘটবে, জিনের বিচ্যুতি ঘটা মানে কি, ওখানে হয়তো দেখা যাচ্ছে ডিএনএ যে বেস পেয়ার গুলো আছে একটার সাথে আরেকটা আসলে হয়তো বিভিন্ন ধরনের চেঞ্জ হয়ে যায়, একটা হয়তো সরে গেল, আবার অন্য জায়গা থেকে একটা আসলো। এই যে চেঞ্জ গুলো, এগুলোই তো অ্যাবনর্মাল চেঞ্জ। এই অ্যাবনর্মাল চেঞ্জ গুলোর কারণে কিন্তু আসলে ডিজিজ গুলো হচ্ছে। মানে আলটিমেট সব জায়গাতেই জেনেটিক্স গুলো থাকতেছে।
তো এখন একটা জিনিস যদি কোশ্চেন করি, সেটা হলো যে আমাদের ওই যে কোর্স লেআউটের মধ্যেও আছে যে জিনিসটা, সেটা হলো যে অ্যাপ্লিকেশন। এটা ব্রাঞ্চ গেল। ব্রাঞ্চ আসলে অনেকগুলো আমরা ব্রাঞ্চ দেখলাম। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন যদি আমরা বলি, অ্যাপ্লিকেশন কোথায় কোথায় আছে, অ্যাপ্লিকেশন নিয়ে একটু আমি তোমাদের কাছ থেকে শুনবো, কারণ এতগুলো ব্রাঞ্চ বললাম, স্বাভাবিকভাবে ধারণা হওয়ার কথা যে আসলে কোথায় কোথায় অ্যাপ্লিকেশন থাকতে পারে। এখানে মেহেদি হাসান একটু বলো দেখি। এমডি মেহেদি হাসান, ওর আইডিটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, সবার ভিডিও অফ করা, সবাই কি আছে ব্যাকগ্রাউন্ডে? ঐশী স্যার ম্যাক্সিমামই তো থাকার কথা। তাহলে রেসপন্স কেন করতেছে না? আমার কথা হলো এইটা। স্যার হয়তো নেটওয়ার্ক ইস্যু হতে পারে। স্যার আসলে রাতে তো অনেকের অনেক প্রবলেম হচ্ছে, তারপরও সবাই সবার শুনছি জায়গা আমরা থেকে। স্যার। আমরা শুনছি স্যার। তৌসিফ 180 তৌসিফ আছো? জি স্যার। তুমি একটু বলো দেখি, তোমার কাছে শুনতে চাই। বলো দেখি। আমরা তো এই যে সাব ডিভিশন দেখলাম, ব্রাঞ্চ দেখলাম, অনেক ধরনের কোথায় কোথায় আমাদের কাজ আসছে, জেনেটিক্স এর অনেক কিছু দেখলাম। তো এখন বলো দেখি যে আসলে জেনেটিক্স এর অ্যাপ্লিকেশন কি, বা কোথায় আমরা অ্যাপ্লাই করতে পারি, নাকি এমনি শুধু পড়েই যাচ্ছি? করোনার মধ্যে ভ্যাকসিন, এই যে করোনার যে ভ্যাকসিন প্রস্তুত করা হচ্ছে, এইটাই এখানেও তো স্যার জিনোমের মানে জেনেটিক্স এর খুব প্রয়োগ স্যার। আচ্ছা, তুমি বললে একটা জিনিস যে ভ্যাকসিন ডেভেলপমেন্টের জন্য আমরা জেনেটিক্স এর দরকার আছে। আর কি আছে? শুধু ভ্যাকসিনে আর কিছু নাই? স্যার প্রোডাকশন বাড়ানোর ক্ষেত্রেও তো কাজে লাগতে পারে। মেডিসিন তৈরিতে প্রয়োজন হচ্ছে, রিসার্চের প্রয়োজন হচ্ছে। মেডিসিন তৈরিতে, তার মানে হলো ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা স্যার এগ্রিকালচার সেক্টরে বিটি বেগুন, তারপরে উন্নত জাতের টমেটো, ধানের জাতের আর্টিফিশিয়াল নিউ ইনসেমিনেশন অর্গান, স্যার নিউ অর্গান তৈরির জন্য আমরা অনেকগুলো আইডিয়া কিন্তু আসছে। অ্যাবনরমাল ডিজিজ ডায়াগনোসিস। হ্যাঁ, আচ্ছা, ডিজিজ ডায়াগনোসিস, জেনেটিক্স ডিজিজ ডায়াগনোসিস আর ডিজিজ ডায়াগনোসিসের ক্ষেত্রে লাগবে, কারণ হচ্ছে যদি আমি জিনের নরমাল সিচুয়েশনটাই না জানি, তাহলে বুঝবো কি করে সেটার অ্যাবনরমাল সিচুয়েশনটা কি। ইয়েস। আচ্ছা, আমরা একটু দেখি যে আসলে আর কি কি আছে। আমি একটা ওয়েব পেজে যাচ্ছিলাম, দেখলাম অনেকগুলো একটু পয়েন্ট লেখা আছে। 1 নম্বরে ডিজিজ ডায়াগনোসিস এন্ড ক্যারেক্টারাইজেশন। আমরা এগুলো একটু কথা বলি দেখি। এগুলো হয়তো আমি ডিসকাস করব, আর কিছু স্লাইড হয়তো আমি কিছু দিব, কিন্তু আলটিমেট তোমাদের কিন্তু কিছু একটু কষ্ট করতে হবে। আমি যদি সব রেডি করে দিই তাহলে আসলে অন্যায় হয়ে যাবে, বুঝছো না? তোমরা একটু, তোমাদের একটু দেখাশোনা করার দরকার। কি শুনতে খারাপ লাগলো নাকি? না স্যার, ঠিক আছে স্যার আমরা তো এখন বাসায় আছি, তো হ্যাঁ করতে পারবো স্যার। এখন তো অফুরন্ত সময়। ক্যাম্পাসে যারা এখন, ক্যাম্পাসে পলিটিক্স নাই, বাসার একটা আড্ডা নাই, এখন সবাই বাসায় বাসায় স্যার যেহেতু আছে। তারপরে বাসায় থাকলেও না অনেক কাজ থাকে স্যার, তখন আবার আরেকটা দায়িত্ব থাকে। হ্যাঁ, অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। আচ্ছা, এখন হলো যে অ্যাপ্লিকেশন অফ জেনেটিক্স যদি বলি, 1 নম্বরে হলো ডিজিজ ডায়াগনোসিস এন্ড ক্যারেক্টারাইজেশন। আমরা ডিজিজ ডায়াগনোসিসটা জানি, যে ডিজিজ যদি আমরা জেনেটিক্স না জানি, ডিজিজটাকে আমরা কিভাবে ডায়াগনোসিস করব। আলটিমেট বিভিন্ন ধরনের কিট যে তৈরি হচ্ছে, এই যে আমরা যদি বলি যে করোনা ভাইরাসের যে টেস্টিং যে কিট, সেটা এখন পিসিআর রিয়েল টাইম বেসড হোক, বা অ্যান্টিজেন বেসড হোক, বা অ্যান্টিবডি বেসড হোক, আলটিমেট কিন্তু তাদের আসলে জেনেটিক কম্পোনেন্ট জানতে হচ্ছে। আর এই ভাইরাসটা জেনেটিক কম্পোনেন্ট যতক্ষণ পর্যন্ত আমরা না জানছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আসলে কোনো কিছু ডেভেলপ করতে পারবো না। এবং পাশাপাশি যে এটার যে ভ্যাকসিন ডেভেলপ করবে, যদি আমরা এর প্রোটিন স্ট্রাকচারটা না জানি, তার ভেরিয়েন্টটা সম্পর্কে ধারণা না থাকে, তাহলে কিন্তু ভ্যাকসিন ডেভেলপ করা সম্ভব না। কেননা এইটা কিন্তু অলরেডি সায়েন্টিস্টরা বলতেছে 400 থেকে 450 বার মিউটেশন ঘটে গেছে। মানে অলরেডি তার জেনেটিক মেকআপ চেঞ্জ হচ্ছে, তো হচ্ছেই।
ঠিক আছে, বেস পেয়ার গুলো চেঞ্জ হচ্ছেই, চেঞ্জ হইতে হইতে 450 থেকে 450 বার হয়ে গেছে। ওই জন্য অনেকে হয়তো বলে যে আমেরিকাতে যে ভেরিয়েন্টটা আছে বা আমেরিকাতে যে ভাইরাসটা আছে ওইটা তো বাংলাদেশে নাও হইতে পারে, কেননা এটা মিউটেশন ঘটতে ঘটতে হয়তো এমন একটা মানে মিউট্যান্ট চলে আসছে এখানে যেটা হয়তো আমেরিকাতে যেটার জন্য তারা ভ্যাকসিন ডেভেলপ করতেছে এটা হয়তো এখানে কাজে নাও লাগতে পারে। এই যে চেঞ্জ গুলো বা এই যে মডিফিকেশন গুলো, এগুলো ডায়াগনোসিস তখনই সম্ভব যখন তার জেনেটিক স্ট্রাকচার জানা হবে, পাশাপাশি ওগুলোর উপরে বেস করে তারা বিভিন্ন ধরনের কিট ইউজ করবে বা ভ্যাকসিন ডেভেলপ করবে, সেটা অ্যান্টিজেন বেস হোক বা অ্যান্টিবডি বেস হোক। ঠিক আছে, কথা বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, ক্যারেক্টারাইজেশনটা কি? আমরা এখানে বলতেছি যে ক্যারেক্টারাইজেশন সম্পর্কে ধারণা আছে কারো? এই সিদ্দিক 1804046, সিদ্দিক আছো নাকি? সিদ্দিক কোথায়? ইয়েস স্যার। সিদ্দিক বলছো? ইয়েস স্যার। ক্যারেক্টারাইজেশন কি বলো দেখি, আমি যদি ধারণা থাকে আর কি তোমার। ক্যারেক্টারাইজেশন মানে স্যার হচ্ছে চারিত্রিকগত যে বৈশিষ্ট্যগুলো। হ্যাঁ, চরিত্রগত যে ব্যাপারগুলো আছে ওগুলোকে যখন আমরা অ্যানালাইসিস করি একটা গোছানো ফর্মে, ঠিক আছে, ওটাকে বলতেছে ক্যারেক্টারাইজেশন। ক্যারেক্টারাইজেশন অফ ব্ল্যাক বেঙ্গল গোট, ক্যারেক্টারাইজেশন অফ ব্ল্যাক বেঙ্গল গোট। ক্যারেক্টারাইজেশন যদি বলি তাহলে সারা বাংলাদেশে হয়তো দেখা যাচ্ছে সিলেটে এক ধরনের এনভায়রনমেন্ট, পাবনাতে এক ধরনের এনভায়রনমেন্ট, রংপুরে এক ধরনের এনভায়রনমেন্ট, কুমিল্লাতে এক ধরনের, চিটং এক ধরনের, দিনাজপুরে এক ধরনের। তো সারা বাংলাদেশ থেকে যদি আমরা স্যাম্পল নিয়ে অ্যানালাইসিস করি যে আসলে ব্ল্যাক বেঙ্গলের চরিত্রটা কি, তারা কি পরিমাণ কি ধরনের প্রোডাকশন দিচ্ছে, তারা মিল্ক প্রোডাকশন কেমন, মাংসের প্রোডাকশন কেমন, স্কিনের কোয়ালিটি কেমন, তারা লিটার সাইজ কেমন, রিপ্রোডাক্টিভ ক্যারেক্টারগুলো কেমন, তারা ঠিক মতো মানে সবাই মোটামুটি একটা নির্দিষ্ট টাইমে পিউবার্টিতে আসে কিনা, তাদের এক্সট্রা যে সাইকেল আছে সাইকেলগুলো রেগুলার হয় কিনা, ঠিক আছে, যে যখন আমরা ইনসেমিনেট করতেছি বা ন্যাচারাল ম্যাটিং করতেছি তখন তারা ঠিক মতো রেসপন্স একইভাবে রেসপন্স করে কিনা। যদি সারা বাংলাদেশ থেকে আমরা স্টাডি করে একটা কম্পাইল করি এই সব কিছু নিয়ে, এই যে সারা বাংলাদেশ স্টাডি করলাম, কিছু স্পেসিফিক ক্যারেক্টার স্টাডি করলাম, এটাকে বলা হচ্ছে আসলে ক্যারেক্টারাইজেশন, একজনের চরিত্রকে বিশ্লেষণ করা। সোজা কথা, বিভিন্ন ক্যারেক্টারের উপরে বেস করে যখন তাকে আমরা চারিত্রিকভাবে মানে বিশ্লেষণ করব তখন তাকে আসলে বলা হচ্ছে ক্যারেক্টারাইজেশন। তাহলে এখানে বলতেছে ডিজিজ ডায়াগনোসিস এন্ড ক্যারেক্টারাইজেশন, তার মানে ডিজিজটাকে ক্যারেক্টারাইজ করা। যে ওই যে বললাম যে ভ্যাকসিন যদি আমরা ডেভেলপ করতে চাই আগে আমাদের দেখতে হবে যে আমাদের দেশে কোন ভ্যারিয়েন্টটা আছে ওই ভাইরাসের। হয়তো দেখা যাচ্ছে যে আজ থেকে 3 মাস আগে যে ভাইরাসটা তার যে জেনেটিক মেকআপ ছিল হয়তো একটু চেঞ্জ হয়ে আজকে অবস্থায় আসছে, সামনে ঠান্ডায় হয়তো আরো চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হইতেই পারে, কেননা প্রচুর পরিমাণে মিউটেশন হচ্ছে কারণেই কিন্তু দেখা যাচ্ছে এক দেশে বেশি মরতেছে, এফেক্টেড বেশি হচ্ছে, আর এক দেশে দেখা যাচ্ছে কম হচ্ছে। ঠিক আছে, হয়তো ক্যারিয়ার কম পাচ্ছে, বা ওই দেশে যারা মানুষ আছে তাদের হয়তো ইমিউনিটি লেভেল হয়তো একটু ডিফারেন্ট টাইপের, আমাদের দেশের তুলনায় হয়তো একটু অন্যরকম, তার জন্য হয়তো মানুষ ওখানে বেশি মারা যাচ্ছে, আমাদের দেশে হয়তো কম মারা যাচ্ছে, হয়তো আমাদের দেশের চেয়ে অনেক কম মারা যাচ্ছে কোনো দেশ আছে যেখানে হয়তো জিরো আছে এরকম, যে ওখানে যাচ্ছে না। তাহলে এই যে ভাইরাসের যে চরিত্রগত যে পার্থক্যগুলো এটাও কিন্তু আমরা জেনেটিক স্টাডির মাধ্যমে করতে পারবো। এরপরে আছে আইডেন্টিফিকেশন অফ প্যাথোজেনিক মিউটেশন। বিভিন্ন ধরনের যে প্যাথোজেন গুলো আছে, যেকোনো একটা ডিজিজের মেইন সোর্সটা হলো প্যাথোজেন, ওখানে মানে একটা যেকোনো একটা প্যাথোজেন ওখানে কাজ করার জন্যই কিন্তু আসলে ডিজিজ গুলো আসতেছে। তো যেকোনো প্যাথোজেনের যে জেনেটিক্স, ওখানে যে ধরনের চেঞ্জ গুলো হচ্ছে, অ্যাবারেশন গুলো হচ্ছে, বিচ্যুতি গুলো হচ্ছে, ওইটা অ্যানালাইসিস করতে গেলেও আমাদের জেনেটিক্স এর নলেজ লাগবেই। যদি বলি করোনা ভাইরাস হচ্ছে কিসের কারণে? কোভিড-19 বা 2019 যাই বলি আমরা, ঠিক আছে, ভাইরাসটার কারণে ডিজিজটা হচ্ছে আমরা যেটাকে বলতেছি COV-2019। ঠিক আছে, যে ভাইরাসটা বা যে প্যাথোজেনটা এখানে কাজ করতেছে তার জেনেটিক্সটা স্টাডি করার জন্য আসলে আমাদের জেনেটিক্স দরকার। তারপরে বলতেছে প্রিজার্ভিং বায়োডাইভার্সিটি। এসকে তৌকির আছো নাকি?
1804055 1855 আমার মনে হচ্ছে অনেককে খুঁজে পাওয়া যাবে না। ঐশী, জি স্যার। আমি একটু রিকোয়েস্ট করব তোমাদের যে গ্রুপটা আছে সবাইকে একটু অ্যাসিওর করো। আমি কিন্তু এরপরের দিন আমি যে অ্যাটেন্ডেন্স শিটটা নিয়ে বসবো, শিটটা নিয়ে বসে আমি সবার রেসপন্স যদি না পাই আমি কিন্তু আসলে ওটা অ্যাকশন নিব। জি স্যার, তোমরা আমি সবাইকে যারা বলে দেবো স্যার। যারা কষ্ট করে আসছো তারা কষ্ট করতেছো, আমারও প্রিপারেশন নিতে হয়, আমারও কিন্তু কষ্ট করে ক্লাস নিতে হয়। আমি জানি অনেকের হয়তো নেটওয়ার্ক ইস্যু আছে, কিন্তু আমি এখানে দেখতেছি তারা অলরেডি অনলাইনে আছে। তার মানে তারা এটা অন করে দিয়ে হয়তো কেউ ফুটবল খেলতে গেছে, ক্রিকেট খেলতে গেছে। এটা তো স্যার এইভাবে আমি হবে। নেক্সট দিন থেকে সবাইকে ইনশিওর করব স্যার। আমি দরকার হলে ক্লাস টাইমটা শর্ট করব, যদি নেটওয়ার্ক ইস্যু থাকে, অনেকের প্রবলেম থাকতে পারে যে স্যার আসলে প্রচুর ডাটা ইউজ হচ্ছে, তো আলটিমেট অনলাইনে তো আছে রে ভাই, অনলাইনে থেকে যদি রেসপন্স না করে তাহলে তো মুশকিল। এটা তো খুবই দুঃখজনক হবে যে আমি অনলাইনে দেখতে পাচ্ছি কিন্তু তারা রেসপন্স করতেছে না। তুমি একটু এটা সবাইকে একটু কাইন্ডলি ইনফর্ম করবা যে যারাই অনলাইনে আসবে, যাদের ভালো লাগবে না তারা চলে যাবে, নো প্রবলেম, কিন্তু যারা জি স্যার। অনলাইনে থাকবে তারা যেন অন্তত রেসপন্স করে। আমি অনেক 6 থেকে 7 জনকে দেখলাম যে তারা রেসপন্স করলো না, তার মানে তারা অনলাইনে থেকে তারা এখানে মার্ট আউট হয়ে গেছে। অসুবিধা নেই, আমি সামনের দিন থেকে আমি ওই রকম হলে আমি ভিডিওর ব্যবস্থা করতে হবে যে যারাই ক্লাসে অ্যাটেন্ড করবে আমি র্যান্ডমলি আমি অ্যাটেন্ডেন্স নিব, যদি না পাই আমি তাহলে ওটা আমি অ্যাবসেন্ট করব। ওকে স্যার। স্যার সেটাই মনে হয় বেটার হয়। তবে স্যার সমস্যা হচ্ছে কি ডাটা ইস্যুটা হয়, আর একটা হচ্ছে যে নেটওয়ার্ক ইস্যু। এই জন্য স্যার অনেক সময় নেটওয়ার্ক ইস্যু যদি হয় তাহলে কিন্তু এখানে তার নামই দেখাবে না, ঠিক জি আছে? স্যার। এখানে কিন্তু নামই দেখাবে না, অলরেডি সে অনলাইনে আছে। 103 জনকে আমি অনলাইনে দেখতেছি, আমি নাম ধরে তো বলতেছি, আইডি ধরে বলতেছি, কই আমি রেসপন্স পাচ্ছি না অনেকের। স্যার ইনশাআল্লাহ নেক্সট দিন থেকে আমি সবাইকে এটা ইয়ে করে দেব স্যার। এটা অ্যাসিওর করবা, কারণ সবাই তো কষ্ট করে আসো এখানে তোমরা। আমরা জি একটা স্যার। সিচুয়েশনের আর কারণে কিন্তু ক্লাস দিনে নিলে ভালো হয় স্যার, রাতে নেওয়ার কারণে অনেকের প্রবলেম হচ্ছে হয়তো। আচ্ছা তাহলে দিনে আমি আজকে নিছি একটা সিচুয়েশনের কারণে, আমার একটু পার্সোনাল প্রবলেমের কারণে আসলে আমি আউট অফ টাউন ছিলাম, ওই জন্য ঐশীকে রিকোয়েস্ট করলাম যে সবাই যদি অ্যাটেন্ড করে তাহলে রাত্রে আমি করবো, তাছাড়া আমি দিনেই নিব। তোমাদের জন্য যেটা বেটার হবে ওইটাই আমি করব। আমি চাই তোমাদের কোঅপারেশন, তোমাদের পার্টিসিপেশন। আমি ওয়ান ওয়ে শুধু বলেই যাব, তাহলে তো আমি শুধু মনে করে একটা ভিডিও দিয়ে আমার বাচ্চার যেরকম মনে করে ক্লাস হচ্ছে রংপুর ক্যান্ট পাবলিকে, তারা ভিডিও হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছে, আমার ছেলে দেখে দেখে করতেছে, ওটাও আমি করতে পারি, কিন্তু ওইটা করলে তো আসলে টু ওয়ে কমিউনিকেশনটা হলো না। ওইটা বাচ্চাদের জন্য হইতে পারে, তোমাদের জন্য হবে না। আমি তোমাদের কাছ থেকে শুনবো, আমিও বলবো, টু ওয়ে কমিউনিকেশনটা খুব জরুরি, ঠিক আছে? জি স্যার। স্যার নেক্সট দিন থেকে আমি এটা সবাইকে এশিওর করে দিব স্যার। আচ্ছা ঐশী, এরপরে কি পূজার আগে কোনো ক্লাস হবে বা পূজার মধ্যেই কোনো ক্লাস হবে কিনা? স্যার আসলে পূজার মধ্যে কেউ আসলে ক্লাসটা করতে চাচ্ছে না, অনেক আমাদের হিন্দু স্টুডেন্টস আছে তো স্যার, এই আচ্ছা জন্য। যদি না থাকে আমি ওটাকে রেসপেক্ট করেই তাহলে আমি পূজার আগে কোনো ক্লাস নিব না বা পূজার মধ্যে কোনো ক্লাস নিব না। এরপরে Okay, নেক্সট sir. আছে মনে হয় ক্লাস কয় তারিখে? পূজার ছুটি কয় তারিখ পর্যন্ত? আমাদের ইউনিভার্সিটি মনে হয় 25। জি স্যার 25, 26, 27 এই 3 দিন ছুটি। আচ্ছা 23 থেকে 27 মানে 25, 26, 27। তাহলে আমরা জি নেক্সট স্যার। ক্লাস হলো 27 এর পরে যদি যাই, এরপরে বুধবারে ক্লাস, তাহলে 28 তারিখে ক্লাস। জি স্যার। স্যার আমাদের যদি কোনো মানে ফাঁকা শিডিউল থাকে স্যার, আপনি আর আপনার যদি সময় হয় তাহলে স্যার আমরা কি করতে পারবো স্যার? হ্যাঁ আমার কোনো সমস্যা নেই, আমি বলতেছি যে যারা যারা পূজা নিয়ে ব্যস্ত থাকবে ওদেরকে তো স্যার। বঞ্চিত করা ঠিক হবে না, তাই না? না স্যার, এই জন্য আমরা পূজার পরে আর কি অ্যারেঞ্জ করতে যাচ্ছি। আর স্যার এখন যেহেতু সবাই বাসায়, তো হলিডে গুলো কি আমরা একটু কাজে লাগাতে পারি, উইকেন্ড অবশ্যই গুলোতে? অবশ্যই অবশ্যই, ঠিক আছে। আমি 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 মানে ফুলি কোঅপারেট করব, যদি হলিডেতেও হয় হলিডেতেও আমি ক্লাস নিতে কোনো সমস্যা নেই। শুধুমাত্র ওই সোমবার এবং বুধবার নট নেসেসারি, শুক্রবার শনিবারও হইতে পারে, তোমাদের যত মানে টাইমটা ইউটিলাইজ করা যায়, কেননা পরবর্তী আমরা তাহলে সোমবারের ক্লাসটা যদি ফ্রাইডে মানে কালকে শুক্রবার অথবা শনিবারে করতে চাই স্যার, তাহলে আমরা সরি শুক্রবার হবে না আসলে স্যার। না কালকে শনিবার পরশু আমি সময় দিতে পারবো না।
কালকে পরশু সময় দিতে পারবো না, তাহলে আচ্ছা মানে স্যার, তাহলে নেক্সট উইকে। হবে না, নেক্সট উইকেই করতে হবে, ঠিক আছে? ওকে স্যার, ছুটির আগে আর ওকে হবে স্যার। না। 28 তারিখে শিডিউলটা রাখো, আর ওদিকে জি 30, স্যার। 31 শুক্রবার শনিবার আসছে, ওটা তখন দেখা যাবে। জি স্যার, ঠিক আছে স্যার। আমি আজকে মোটামুটি এখানে সাম আপ করব, আর তুমি আমাকে স্যার ওই আমি শিটটা করবে। আমি স্যার আমি কোশ্চেন দেবো, একটু দাঁড়াও। সেটা জি হলো স্যার। যে তুমি একটু গ্রুপে একটু অ্যাসিওর করবা যে যারাই থাকুক, যদি যদি কারো ভালো না লাগে তাহলে শুধুমাত্র এই যে অনলাইনে থেকে মানে বাইরে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? আমি ওকে স্যার। র্যান্ডমলি আমি ডাকবো, যদি আমি না পাই তাহলে আমি ওটার অ্যাকশন নিব। আমার কথা হলো যদি কারো ভালো না লাগে, যদি কেউ থাকতে না চায়, সে এখান থেকে মানে লাইভে আসার দরকার নেই, ঠিক আছে? আর ওকে যদি স্যার। যারাই থাকবে তারা ফুল টাইম থাকতে হবে, সেটা 30 মিনিটও হইতে পারে, 1 ঘন্টাও হইতে পারে। অনেকের হয়তো বোর ফিল হইতে পারে যে অনলাইনে এতক্ষণ শুনতে ভালো লাগে না, তাহলে আমরা শর্ট করে নিব, অসুবিধা নেই। যে ফর্মে তোমাদের জন্য সুবিধা হবে, যে ফর্মে সবাই মানে অ্যাক্টিভলি থাকবে, আমি ওই ফর্মে যাব। আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ। যদি কারো কোনো কিছু জানার থাকে প্লিজ। স্যার আসলে স্যার নেটওয়ার্ক সমস্যার কারণে স্যার বারবার লাইনটা কেটে আসতেছিল, মানে স্যার ফুল মানে যে লেকচারটা তেমন ভালোভাবে মানে বুঝতে পারিনি স্যার। একটু সামারি করে দিলে স্যার ভালো হতো। স্যার আমাকে নেটওয়ার্কের পিডিএফ জন্য ফাইলটা যদি দিয়ে দেওয়া হতো স্যার, আমি হ্যাঁ, আমি সবাইকে ফাইলটা দেবো। প্রোভাইড আমি করে দিলে। আমি এই সবগুলো জিনিস একটু কম্পাইল করবো, তো আমি ওকে স্যার। এখন কম্পাইল আসলে সবগুলো করে নিই। কম্পাইল করে তোমাদের মোটামুটি এমন একটা শেপে দিব বা এমন একটা ফরম্যাটে দিব যাতে ওইটা তোমরা ফলো করলেই তোমরা পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে? নেটওয়ার্কের জন্য সাইটোজেনেটিক্সটা মানে শুনতে পারিনি, আপনি কি মনে হয় বলতে? হ্যাঁ, সাইটোজেনেটিক্স একটু বলি। সাইটোজেনেটিক্সটা হলো, আমরা বলি না যে সেল বায়োলজি, সাইটোজেনেটিক্সটা হলো সেলের স্পেসিফিক ইন্ডিভিজুয়াল একটা সেলের যখন জেনেটিক্স নিয়ে আমরা স্টাডি করি, ওটাকে আমরা বলতেছি আসলে সাইটোজেনেটিক্স। দ্যাট মিনস একটা সেলে আসলে কি কি থাকে। একটা সেলে যদি বলি, ইনিশিয়ালি আমরা সাইটোপ্লাজম, নিউক্লিয়াসের মধ্যে থাকতেছে ক্রোমোজোম, তারপর ডিএনএ, তারপরে ওখানে জিন, তখন ওগুলো আবার ফাংশনাল হচ্ছে ওই যে ডিএনএ থেকে আরএনএ, প্রোটিন। তো আসলে যারা সাইটোলজিস্ট বা সাইটোজেনেটিক্স, যে ইন্ডিভিজুয়াল সেল, প্রতিটা সেলের জেনেটিক্স নিয়ে যারা স্টাডি করে তাদেরকে বলা হচ্ছে সাইটোজেনেটিক্স। ওই ব্রাঞ্চটাকে বলা হচ্ছে সাইটোজেনেটিক্স। সিম্পল ভাষায় যে সেলের জেনেটিক্স নিয়ে যেটা আমরা স্টাডি করি সেটাকে আমরা বলি সাইটোজেনেটিক্স। আচ্ছা, কেউ যেন হ্যান্ড রেইজ করছে, মুনতাহিনা কে? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার নেটওয়ার্কের জন্য তো বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। পপুলেশন জেনেটিক্স এর আগে কি কোনো টপিক পড়ানো হয়েছে? হ্যাঁ, পপুলেশন জেনেটিক্স হলো আমরা ক্লাসিক্যাল জেনেটিক্স কি বলতেছি, ক্লাসিক্যাল জেনেটিক্স বলতেছি যে যখন জেনেটিক ম্যাটেরিয়াল গুলো এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে ট্রান্সমিট হচ্ছে, এটাকে আমরা বলতেছি হলো ক্লাসিক্যাল জেনেটিক্স। তাহলে পপুলেশন জেনেটিক্সটা কি? এই যে ইন্ডিভিজুয়াল যে ট্রান্সমিশনটা হচ্ছে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে, তো যখন আমরা মাস পপুলেশন নিয়ে, আমরা স্যাম্পল এবং পপুলেশন আমরা দুটো টার্ম জানি। স্যাম্পল হলো যখন একটা পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ, মনে করো একটা স্যাম্পল আছে 1000, পপুলেশন 1000, আর একটা পপুলেশন আছে 5000। ওই 1000 থেকে হয়তো আমরা 5টা নিলাম, 5000 থেকে 5টা নিলাম। ওই দুটো যখন স্টাডি করে ওই পপুলেশনটা সম্পর্কে ধারণা দিব, তখন আমরা এই স্যাম্পলটাকে রিপ্রেজেন্টেশন হিসেবে রাখলাম। তো পপুলেশন জেনেটিক্সটা হলো যে এই যে ট্রান্সমিশনটা যখন লার্জ একটা পপুলেশনের মধ্যে অনেকগুলো ইন্ডিভিজুয়ালকে কম্পাইল করে যখন স্টাডি করব, তখন তাকে আমরা বলতেছি আসলে পপুলেশন জেনেটিক্স। বোঝা গেছে মুনতাহিনা? জি স্যার, আমি বলছিলাম যে পপুলেশন জেনেটিক্স এর আগে কি আলাদা কোনো টপিকস পড়ানো ছিল স্যার? মানে আমি কানেক্ট হওয়ার পর পপুলেশন জেনেটিক্স এ চলে আসছি। আর যদি হয়েও থাকে, যদি তুমি কোনো কিছু মিস করো, আমি স্লাইডগুলো করে দিব, তো কম্পাইল করে একটা মানে পিডিএফ হয়তো দিয়ে দিব, ঠিক আছে? পপুলেশন জেনেটিক্সটা আমাদের ওই যে ব্রাঞ্চের মধ্যে বা সাবডিভিশনের মধ্যে ছিল, ওটাই আমরা একটু ডিসকাস করছি, ঠিক আছে? অন্যভাবে আলাদা করে ওইভাবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। পপুলেশন জেনেটিক্সটা সিম্পলি হলো যে যখন এই যে বিভিন্ন জেনেটিক ম্যাটেরিয়াল বা ক্যারেক্টার এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যাচ্ছে, ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার গুলোকে যখন আমরা মাস পপুলেশনে অনেকগুলো এনিমেলের মধ্যে স্টাডি করব, অনেকগুলো এনিমেল নিয়ে স্টাডি করব,
ওই ব্রাঞ্চটাকে আমরা বলতেছি আসলে পপুলেশন জেনেটিক্স। ওখানে শুধু একটা কাজ হবে না, অনেকগুলো পপুলেশন নিয়ে যখন আমরা স্টাডি করব, লার্জ পপুলেশন নিয়ে, তখন আমরা বলতেছি পপুলেশন জেনেটিক্স। আর কে আছে? মনসুর হ্যান্ড রেজ করছো, মনসুর কিছু বলবে? স্যার স্যার হ্যাঁ বলো। স্যার ব্রাঞ্চ অফ জেনেটিক্স এর মধ্যে স্যার এই যে কনজারভেশনাল জেনেটিক্স যেটা স্যার, ওইটা স্যার একটু বলে ভালো হতো। কনজারভেশন? জি স্যার। আচ্ছা, কনজারভেশন মানে কি? সংরক্ষণ। আমরা নরমালি সংরক্ষণ কোন জিনিসটাকে করি যেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, ওই জিনিসটাকে আমরা সংরক্ষণ করতে চাই। ঠিক আছে, আমাদের দেশে যদি বলি, আমাদের দেশের অনেক হিস্টোরিক্যাল প্লেস আমরা সংরক্ষণ করতেছি কেন? যেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, এগুলোকে সংরক্ষণ করতে হবে, রিপেয়ার করে সংরক্ষণ করে রাখতেছি। তো যখন আমরা এনিমেলের ক্ষেত্রে বলি, এনিমেলের অনেক এনিমেল, আমরা যদি রয়্যাল বেঙ্গল টাইগারের কথাই বলি, আস্তে আস্তে নাম্বার কিন্তু কমে যাচ্ছে, বাড়ানোর চিন্তা ভাবনা করা হচ্ছে, কিন্তু তারপরে কিন্তু নাম্বার অনেকটাই কমে গেছে। তো সংরক্ষণ আমরা করব কখন? যেটা আমাদের মানে ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট, জেনেটিক্যালি ইম্পর্টেন্ট। তো জেনেটিক্সটাকে আমরা তো জেনেটিক্স তো জিন তো আর হয়তো জিন ব্যাংক এস্টাবলিশ করতে পারি, কিন্তু আমাদের জন্য সহজ কোনটা? যে কোনো একটা এনিমেলের সিমেন আমরা প্রিজার্ভ করতে পারি, ক্রায়ো প্রিজার্ভ করতে পারি, তারপরে এমব্রায়ো ক্রায়ো প্রিজার্ভ করতে পারি, তারপর ওভাম ক্রায়ো প্রিজার্ভ করতে পারি, ফলিকলকে ক্রায়ো প্রিজার্ভ করতে পারি। ক্রায়ো প্রিজার্ভ করে একটা নির্দিষ্ট সময় পরে আমরা করে ওগুলোকে কিন্তু আমরা আবার প্রোডাকশনে নিয়ে আসতে পারি। হয়তো সিমেন্ট দিয়ে, সিমেন্ট আমরা নর্মালি জানি আর্টিফিশিয়াল ইনসেমিনেশনে কি করা হয়, ওই সিমেন্টটা দিয়ে অন্য গাভীগুলোকে আমরা ইনসেমিনেট করতেছি। তো একটা ভ্যালুয়েবল একটা হয়তো এনিমেল আছে, ওই ভ্যালুয়েবল এনিমেলটার সিমেন্ট যদি আমরা 100 বছর পর্যন্ত প্রিজার্ভ করতে পারি, ওখান থেকে কিন্তু আমরা ভ্যালুয়েবল প্রোডাক্ট মানে এনিমেল প্রডিউস করতে পারবো। তো এই যে জেনেটিক্স প্রিজার্ভেশন ইন টার্মস অফ স্পার্ম, ওভাম এবং ফলিকল বা এমব্রায়ো, এই যে জেনেটিক কম্পোনেন্টটাকে আমরা প্রিজার্ভ করতেছি, এটার যে ফিল্ডটা সেটাকে আমরা বলতেছি আসলে কনজারভেশন জেনেটিক্স। মানে যে ব্রাঞ্চটাতে অ্যানিমেলের কনজারভেশন নিয়ে স্টাডি করা হয় সেটাকে আসলে বলা হয় কনজারভেশন জেনেটিক্স। কনজারভেশনটা কিভাবে হবে? কনজারভেশন হবে ইন টার্মস অফ, এটা টোটাল অ্যানিমেলটা হইতে পারে, কিন্তু টোটাল অ্যানিমেলটা আমরা কতদিন রাখতে পারবো, ওটারও তো একটা আয়ুর ব্যাপার আছে, সে হয়তো 20 বছর, 50 বছর, 100 বছর। তারপরে এই জন্য বলা হয় যে আমরা এমন কিছু জেনেটিক ম্যাটেরিয়াল রেখে দিব যে ম্যাটেরিয়ালটা আমরা ভবিষ্যতে ইউজ করতে পারবো। যেমন আমরা সিমেন্ট রাখতে পারি, ওভাম রাখতে পারি, এমব্রায়ো রাখতে পারি, তারপরে ওভাম কি বলে ফলিকল রাখতে পারি। তো এগুলোকে বলা হচ্ছে আসলে, তারপরে জিন ব্যাংক তৈরি করতে পারি, এগুলোকে এইভাবেই। তো এটাকে বলা হচ্ছে আসলে কনজারভেশন জেনেটিক্স। বোঝা গেছে মনসুর? জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আর একজন হাত উঠাইছে, বিশ্বজিৎ। বিশ্বজিৎ কিছু বলবে? আদাব। আদাব। জি স্যার। স্যার আপনি স্যার বললেন যে স্যার বিভিন্ন ধরনের ডিজিজের জন্য, বলো স্যার। হ্যাঁ স্যার আপনি স্যার বলছেন যে স্যার বিভিন্ন ধরনের ডিজিজের জন্য মূলত স্যার জিনটাই দায়ী, তাই না স্যার? হ্যাঁ, আমি বলতেছি যে তো স্যার আমরা কি স্যার, স্যার আপনি কি মনে করেন যে স্যার, স্যার আমার নেটওয়ার্কে অ্যাকচুয়ালি প্রবলেম। আচ্ছা বলো, একটু দেখো, বলো, ট্রাই করো। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, তুমি বলো। স্যার স্যার আপনি কি মনে করেন যে স্যার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যেই জিনগুলো অ্যাকচুয়ালি ডিজিজের জন্য দায়ী, সেগুলাকে স্যার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কি আমরা চেঞ্জ করে যদি ভালো কিছু জিন সেখানে ইন্টার করাতে পারি, তাহলে কি স্যার পরবর্তীতে সেই রোগটাকে আমরা কি স্যার রোধ করতে পারি? এটা কি স্যার সম্ভব? আপনি কি মনে করেন এটা স্যার? এটাই জানছি। অলরেডি তো হচ্ছে। শোনো, জিন থেরাপি নাম শুনছো? জিন থেরাপি, জিন থেরাপি থিমটা হলো সায়েন্টিস্ট আইডেন্টিফাই করতে পারছে যে এই স্পেসিফিক এই জিনটার কারণে, ঠিক আছে, এই জিনটার কারণে আমার এই ডিজিজটা হচ্ছে। তখন তারা করছে কি, আবার যে কোনো একটা মানে সুস্থ একটা অ্যানিমেল থেকে হোক বা সুস্থ একটা মানুষ থেকে হোক, ওই জিনটা আইসোলেট করছে। আইসোলেট করে তারা বাইরে স্টাডি করে দেখছে যে আমার কোনো একটা ফ্যাক্টর দিয়ে ওই জিনটাকে সাপ্রেস করা যায় কিনা, বা কোনো একটা ফ্যাক্টর দিয়ে এই জিনটাকে আরো প্রমোট করা যায় কিনা। যদি আমি প্রমোট করি তাহলে হয়তো এই ডিজিজটা হবে না। যখন সাপ্রেস অবস্থা থাকে তখন ডিজিজটা হচ্ছে। তখন এই জিন থেরাপি, এই জিনটা তখন করে কি, পরবর্তী জেনারেশনে ওভাবের মধ্যে ঢুকাই দিল বা এমব্রায়োর মধ্যে ঢুকাই দিয়ে পরবর্তীতে যে জেনারেশন আসলো, ওই জিনটা, এই যে ওই জিনটা হয়তো সাপ্রেস হবে, যদি আমি সাপ্রেস টার্গেট থাকে সাপ্রেস হবে, আর যদি আমার অ্যাক্টিভেট থাকে, অ্যাক্টিভেট করা টার্গেট থাকে অ্যাক্টিভেট হবে।
এইটা থিমটা হলো জিন থেরাপি। তোমরা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবা যে জিন থেরাপি, অনেক ধরনের ডিজিজ নিয়ে কাজ হচ্ছে। জিন থেরাপি অনেক ইফেক্টিভ একটা জিনিস। তুমি যেটা বললা এটা অলরেডি কোশ্চেন কিন্তু তোমার সলিউশন আছেই। তুমি যে কোশ্চেনটা করছো অলরেডি কিন্তু এটা চলতেছে। আমরা হয়তো ওইভাবে আমাদের দেশে নাই, কিন্তু অ্যাডভান্স কান্ট্রিগুলোতে জিন থেরাপি কিন্তু হচ্ছে। যে কোনো একটা ডিজিজের জন্য, হয়তো যে কোনো একটা জিনের কারণে একটা ডিজিজ হচ্ছে, তাকে আমরা তার ফাংশন লস করানো, বা হয়তো যদি ওই জিনটাকে আমরা অ্যাক্টিভেট করি তাহলে ওই ডিজিজটা হবে না, তাহলে তার ফাংশনটাকে অ্যাক্টিভেট করার জন্য আমরা বাইরে থেকে এটা প্রমোট করতে পারি। ঠিক আছে, এটাকে স্টাডিটাকে বলা হয় আসলে জিন থেরাপি। ঠিক আছে, লস অফ ফাংশন, গেইন অফ ফাংশন। লস অফ ফাংশন যে ওই জিনটার আমরা ফাংশনটাকে বন্ধ করে দিব, আর গেইন অফ ফাংশন এই জিনটাকে আমরা ফাংশনটাকে অ্যাক্টিভেট করব। তো কিভাবে করব? অবশ্যই তার বাইরে থেকে কোনো স্টিমুলি লাগবে। বাইরে থেকে আমরা যে কোনো একটা কেমিক্যালের মাধ্যমে হোক, বা ওভামের মাধ্যমে জিন ইনসার্ট করে হোক, বা যে কোনো ঔষধের মাধ্যমে হোক, বা যে কোনো অ্যান্টিবায়োটিকের মাধ্যমে হোক, যে কোনো ভাবে হোক, আমরা ওই জিনটাকে আমরা টার্গেট করে, মানে আমরা ওই স্পেসিফিক ডিজিজটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। বিশ্বজিৎ, you got your answer? Yes sir, thank you. ঠিক আছে, অলরেডি এগুলো সলভ, অলরেডি এগুলো কাজ চলতেছে, অলরেডি এগুলো উন্নত দেশগুলোতে তারা জিন থেরাপি নিয়ে কাজ করতেছে। তুমি একটু বিশেষ করে জিন থেরাপি নিয়ে একটু স্টাডি করে দেখো, মোটামুটি এগুলো অ্যান্সার অনেক পেয়ে যাবে। অনেক আর্টিকেল আছে, একদম লেটেস্ট আর্টিকেলও অনেক আছে। আচ্ছা, আর একদম হাত উঠাচ্ছে মামুন। অন্য সবাই মিউট করে দাও। মামুনের স্যার অ্যাপ্লিকেশন হ্যাঁ স্যার অ্যাপ্লিকেশন বলা আছে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স স্টাডি এন্ড ড্রাগ ডিসকভারি। এটা কি হিউম্যান জিনটা গবেষণা করবে নাকি ব্যাকটেরিয়া জিনটা গবেষণা করে বের করবে? আচ্ছা, কোনটা যেন? তুমি এখানে এগুলো এখনো ডিসকাস করিনি, তারপর আমি বলতেছি। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স স্টাডি অ্যান্ড ড্রাগ ডিসকভারি। আচ্ছা, যখন কোনো ড্রাগ আসলে ডেভেলপ করা হয়, ড্রাগ ডেভেলপ করার জন্য মেইনলি আসলে টার্গেট করা হয় যে স্পেসিফিক প্যাথোজেনের জন্য এই ডিজিজটা হচ্ছে, ওইটাকে টার্গেট করা হয়। ওখান থেকে প্রোটিন আইসোলেট করে দেখা হয় যে প্রোটিনটা আসলে কি ঘটছে ওখানে, এটা ফাংশনটা অ্যাবনর্মাল হচ্ছে কেন। যদি অ্যাবনর্মাল ওখানে ফাংশন হয়, ওইটা যখন অ্যাটাক করবে হিউম্যানে, স্বাভাবিকভাবে কিন্তু ডিজিজটা হচ্ছে। তো ওইটাকে টার্গেট করে ওইটাকে সাপ্রেস করার জন্য স্পেসিফিক ওই অর্গানিজমটাকে, যদি আমরা করোনা ভাইরাসের কথা বলি, করোনা ভাইরাস কিসের এগেনস্টে ভ্যাকসিন হচ্ছে? ভাইরাসের এগেনস্টে তো ভ্যাকসিন হচ্ছে, মানুষের এগেনস্টে কিন্তু ভ্যাকসিন হচ্ছে না। ভাইরাসটা এগেনস্টে, ভাইরাসটাকে সাপ্রেস করার জন্যই আমরা ভ্যাকসিনটা দিচ্ছি মানুষে, যাতে ওই ভাইরাসটা যদি ইনসার্ট করে তাতে অন্তত যেন যে অ্যান্টিবডি প্রডিউস করবে তাকে যেন সাপ্রেস করতে পারে, তার যে অ্যান্টিজেনটা আছে ওটা যেন সাপ্রেস করতে পারে এই অ্যান্টিবডি দিয়ে। ঠিক আছে, অ্যান্টিবডি তো যখন একটা অ্যান্টিজেন যখন অ্যান্টিবডি প্রডিউস করে, হয়তো ওইটা সাফিসিয়েন্ট না, ওই জন্য কিন্তু ডিজিজটা হচ্ছে। যদি সাফিসিয়েন্ট অ্যান্টিবডি থাকে ওই অ্যান্টিজেনটার এগেনস্টে, তাহলে কিন্তু ডিজিজটা হওয়ার কথা না। তো যখন আসলে কোনো ধরনের ড্রাগ ডিসকভারি করা হয়, স্পেসিফিক ওই ডিজিজটাকে বা ওই ভাইরাসটাকে টার্গেট করেই করা হয়, যে এর এগেনস্টে, এই ভাইরাসের এগেনস্টে আমি ড্রাগ প্রডিউস করব, বা অ্যান্টিবায়োটিক প্রডিউস করব, বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যেটা অলরেডি তৈরি হয়ে গেছে ওইটাকে মানে ট্রিট করার জন্য আমি একটা ড্রাগ ডেভেলপ করব, যেটা ওই ভাইরাসটার এই স্পেসিফিক এটার এগেনস্টে কাজ করবে। এটা নট নেসেসারি যে মানুষের জন্য করবে, কিন্তু আমার টার্গেটটা কি, যে আমি দেখতেছি যে এই ভাইরাসটা মানুষের ঢুকে ক্ষতি করতেছে, তাহলে আমাকে টার্গেট করতে হবে ভাইরাসটা, যাতে মানুষের মধ্যে ঢুকেও যখন ভ্যাকসিন দেওয়ার ফলে বা ড্রাগ দেওয়ার পরে যাতে ওইটা ফাংশনাল না হয়, সে যেন দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে গিয়ে আমার যেন জেনেটিক কোনো চেঞ্জ না করতে পারে, আমার জন্য শরীরে কোনো এফেক্ট না তৈরি করতে পারে। মামুন, গট ইউর অ্যান্সার? ইয়েস স্যার। আচ্ছা, ঐশী কিছু বলবে? স্যার, আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল, সেটা হচ্ছে হ্যাঁ, যে বলো। আপনি যখন সাব ডিভিশন গুলো পড়ালেন তখন একটা কথা বলছিলেন যে ডেইরি কাউ দৈনিক কত লিটার দুধ দিচ্ছে। এটা হ্যাঁ। যখন আমি বলবো তখন এটাকে মানে কোন সাব ডিভিশনে ফেলবো? কোয়ান্টিটেটিভ নাকি ক্লাসিক্যাল নাকি হচ্ছে মলিকুলার? না, অবশ্যই তুমি এটা কোয়ান্টিটেটিভের মধ্যে যাবে। কতটুকু মিল্ক দিচ্ছে যখন আমি এটা কোয়ান্টিফাই করতে পারতেছি। ঠিক আছে, এটা ওই যে বললাম না যে আসলে এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করতেছে। ঠিক আছে,
আমি হয়তো একটা ফিল্ড নিয়ে কাজ করি, যেমন আলটিমেট সবই কিন্তু ক্লাসিক্যাল, যে জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সফার হচ্ছে, এটা তো বাস্তব, ঠিক আছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু যারা বিভিন্ন ফিল্ড নিয়ে কাজ করে তখন তাদের ওইটাকে একটা ফিল্ডটাকে এস্টাবলিশ করার জন্য হয়তো একজন বলতেছে বিহেভিয়ারাল জেনেটিক্স, একজন বলতেছে সাইকিয়াট্রিক জেনেটিক্স, একজন বলতেছে কোয়ান্টিটেটিভ জেনেটিক্স, কেননা সে ওই ক্যারেক্টারগুলো নিয়ে কাজ করে, মিল্ক প্রোডাকশন নিয়ে কাজ করে, মিল্ক প্রোডাকশনে জেনেটিক্স কিভাবে কাজ করতেছে, তখন সে বললো যে না এটা তাহলে কোয়ান্টিটেটিভ জেনেটিক্স। আলটিমেট কিন্তু বেসিকটা যদি বলি, এটা হলো ক্লাসিক্যাল জেনেটিক্স বা মেন্ডেলিয়ান জেনেটিক্স। মেন্ডেলিয়ান ইফেক্ট গুলো যখন আমরা বিভিন্ন ভাবে অ্যানালাইসিস করি তখন হয়তো বিভিন্ন ক্লাসিফিকেশন গুলো আসতেছে বা বিভিন্ন ব্রাঞ্চ গুলো আসতেছে। কিন্তু তুমি যদি বলো যে একটা গাভী দুধ দিচ্ছে কত লিটার, এটা আমি কোন জেনেটিক্স এর মধ্যে ফেলবো, এটা অবশ্যই কোয়ান্টিটেটিভ এর মধ্যে ফেলতে পারো, চোখ বন্ধ করে কোয়ান্টিটেটিভ জেনেটিক্স। এটাকে তো স্যার ক্লাসিক্যালও ফেলা যেতে পারে। অবশ্যই তুমি যদি চিন্তা করো যে আসলে এই যে ক্যারেক্টার গুলো বাবা মা থেকে এই সন্তানে যাচ্ছে, সিম্পলি ক্লাইম, ওই তো বললাম যে শুরুটা কিন্তু ক্লাসিক্যাল জেনেটিক্স, সবগুলোর গোড়া হলো ক্লাসিক্যাল জেনেটিক্স, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে বিভিন্ন ধরনের সায়েন্টিস্ট বিভিন্ন ভাবে এক করছে। তুমি যদি বলো যে এটা ক্লাসিক্যাল জেনেটিক্স, আমি কখনোই বলতে পারবো না তুমি রং। তুমি যদি বলো কোয়ান্টিটেটিভ জেনেটিক্স, আমি কখনোই বলতে পারবো না যে রং, ঠিক আছে, আমি দুটাই অ্যাকসেপ্ট করব। যে তুমি যদি বলো যে স্যার মিল্ক প্রোডাকশনটা অবশ্যই ক্লাসিক্যাল জেনেটিক্স, অবশ্যই, কারণ এখানে জেনেটিক তার তো জেনারেশন টু জেনারেশন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, কিন্তু স্পেসিফিক যদি দুধের প্রোডাকশনের কথা বলো, আই উড প্রেফার দ্য কোয়ান্টিটেটিভ জেনেটিক্স, ঠিক আছে। স্পেসিফিক্যালি যদি বলো যে স্যার মিল্ক প্রোডাকশন যে সব সায়েন্টিস্ট বা যে সব জেনেটিস্ট মিল্ক প্রোডাকশন নিয়ে কাজ করতেছে তারা এটাকে কোথায় ফেলবে, অবশ্যই আমি বলবো যে কোয়ান্টিটেটিভ জেনেটিক্স এর মধ্যে ফেলবে। ওভারঅল সবকিছুই ক্লাসিক্যাল জেনেটিক্স, কিন্তু স্পেসিফিক যদি তুমি বলো যে স্যার মিল্ক প্রোডাকশনটা, যে আপনি বলতেছেন যে কোয়ান্টিটেটিভ, আমি ক্লাসিক্যাল বলবো, আমি রং বলতে পারবো না। স্যার সেভাবে ভাবলে তো কোনো ব্রাঞ্চে হচ্ছে স্পেসিফিক ভাবে বোঝায় না, মানে কোনোটাই স্পেসিফাই না, ঠিক আছে। ওই জন্য সায়েন্টিস্টরা তাদের আসলে ফিল্ডটাকে বোঝানোর জন্য, তাদের ফিল্ডটাকে হাইলাইট করার জন্য, সবার কাছে অডিয়েন্সের কাছে ঠিক মতো মেসেজ দেওয়ার জন্য তারা বিভিন্ন ব্রাঞ্চে ভাগ করে আসলে। জি স্যার, বুঝতে পারছি। আর কেউ? স্যার তাহলে বিহেভিয়ারাল জেনেটিক্স, কনজারভেশন জেনেটিক্স, একটু জোরে। স্যার তাহলে হলো বিহেভিয়ারাল জেনেটিক্স, কনজারভেশন জেনেটিক্স, ইকোলজিক্যাল জেনেটিক্স এর ক্ষেত্রে মানে ডেফিনেশনের ক্ষেত্রে আমরা কি এটাকে সাব ফিল্ড অফ পপুলেশন জেনেটিক্স বলতে পারি নাকি? না, পপুলেশন, এই যে বললাম যে যদি ডিবেট করা যায় সবগুলো নিয়ে ডিবেট করার সুযোগ আছে, ঠিক আছে, সবগুলো ডিবেট করার সুযোগ আছে। যেমন ইকোলজিক্যাল জেনেটিক্স আমরা কি বলতেছি, যে পরিবেশগত কারণে জিনের যে চেঞ্জ হচ্ছে, ওটা যে স্টাডি করতেছি, একটা অ্যানিমেলে, একটা ঠান্ডা ওয়েদারে একটা অ্যানিমেল, গরম ওয়েদারে একটা অ্যানিমেল, হার্শ ওয়েদারে একটা অ্যানিমেল, এগুলো যে আমরা স্টাডি করতেছি, মরুভূমিতে যে অ্যানিমেল আছে, ঠান্ডা এলাকায় যে অ্যানিমেল আছে, হয়তো আর একটু টেম্পারেট জায়গায় আছে, আমাদের দেশের মতো কিছু জায়গায় আছে, বিভিন্ন এনভায়রনমেন্টে যে জেনেটিক্যাল চেঞ্জ গুলো হচ্ছে, এটাকে আমরা ইকোলজিক্যালের মধ্যে ফেলতেছি, ঠিক আছে। একটা অ্যানিমেল প্রচন্ড রকমের অ্যাগ্রেসিভ, আর একটা অ্যানিমেল খুবই শান্ত, অবশ্যই এখানে জেনেটিক্সের ইফেক্ট আছে। এই যে আমরা বলতে পারতেছি যে ওটা অ্যানিমেল খুবই অ্যাগ্রেসিভ, এটা খুবই শান্ত, এটাকে আমরা ফেলতে পারি বিহেভিয়ারাল জেনেটিক্স। আমি বললাম না যে যারা বিভিন্ন ফিল্ড নিয়ে কাজ করে তারা আসলে তাদের ফিল্ডটাকে একটু ঠিক মতো হাইলাইট করার জন্য বা বোঝানোর জন্য তারা এই ব্রাঞ্চগুলোকে আসলে এইভাবে তারা ডিফাইন করে। আবার সাইকিয়াট্রিকের মধ্যে আমরা বলতে পারি যে স্পেসিফিক কিছু ডিজিজ আছে যেগুলো জেনেটিক ডিসঅর্ডার, ওগুলো আমরা আসবো, জেনেটিক ডিসঅর্ডার গুলো আসবো। জেনেটিক ডিসঅর্ডার গুলো মানে সাইকোলজির সাথে যেগুলো রিলেটেড, যে জেনেটিক ডিসঅর্ডার গুলো সাইকোলজির সাথে রিলেটেড, সেটাকে আমরা বলতেছি সাইকিয়াট্রিক জেনেটিক্স। এটা বলতে পারবে না যে কেউ রং, তারাও রাইট, কেননা তারা ওটাকে আলাদা করে ক্লাসিফাই করতেছে কি কারণে, তাদের ওই যে বিহেভিয়ারাল জেনেটিক্স নিয়ে টেনশন নাই, তাদের মলিকুলার নিয়ে টেনশন নেই, তাদের টেনশন হলো তারা সাইকোলজি নিয়ে কাজ করে, এবং এই যে জেনেটিক্স সাইকোলজিকে ইনফ্লুয়েন্স করতেছে ওই জেনেটিক্স নিয়ে তারা কাজ করতেছে, ওই জন্য তারা বলতেছে ওইটাকে সাইকিয়াট্রিক জেনেটিক্স। মেসেজ ক্লিয়ার? জি স্যার। আর কেউ? স্যার 10:30 বেজে গেছে স্যার, অনেকে বাইরে বসে ক্লাস করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি ক্লোজ করে ফেলবো। সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করেছিল।
সামনে 28 স্যার তারিখে আসসালামু নিশ্চয়ই দেখা হবে। স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো বলো। স্যার আমি আসলে স্যার বাবা অসুস্থ তো অনেকদিন ধরে হসপিটালে থেকে ক্লাস করতেছি স্যার, আমি অনেক কিছু শুনতেই পারি না সবার শব্দে। তোমার জন্য স্পেশাল কেয়ার নিব, নো প্রবলেম। ঠিক আছে, তোমার জন্য স্পেশাল কেয়ার নিব। ঠিক আছে, ম্যাটেরিয়ালস স্যার আমাদের আরেকজন ফ্রেন্ড, ও হচ্ছে হসপিটালাইজড আছে, ও থেরাপি নিচ্ছে, তো স্যার ও মানে ক্লাসে একদমই অ্যাটেন্ড করতে পারতেছে না। অসুবিধা নেই, যেগুলো এরকম প্রবলেম আছে এগুলোর ব্যাপারে আমি বললাম তো, কোনো কথা নাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এগুলো স্পেশাল কেয়ার হবে, কারণ এখন এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যে সবাই এখানে, যে আমি একবার দেখলাম যে 105 জনের মতো আসছে, 105 জন অ্যাটেন্ড করতেছে এই সিচুয়েশনের মধ্যে, তাই তো অনেক। ঠিক আছে স্যার এমনও হয়েছে আজকে অনেকে মানে জয়েন করে পরবর্তীতে তারা ডিসকানেক্ট হয়ে গেছে, আর হ্যাঁ, ধরতে পারতেছে না। নেটওয়ার্ক ইস্যুর কারণে হয়তো তারা আসতে পারেনি। জি যাদের স্যার, যাদের প্রবলেম আছে ওগুলো আমি অবশ্যই কনসিডার করব, ওগুলো নিয়ে টেনশন করার কোনো কিছু নাই। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আমি এত রুড মানুষ না, বা এত রুড হব না যে তোমাদের উপরে কোনো অফিসার করবো, এত খারাপ মানুষ আমি না। ঠিক আছে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার প্রথম দিন স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলো বলো। স্যার প্রথম দিন মানে এই প্রোফাইল সাজাতে পারেনি, মানে নিজের নাম দিয়ে সাজাতে পারেনি, আইডি নাম্বার দেয়নি, তাহলে সেক্ষেত্রে প্রথম দিনের অ্যাটেন্ডেন্স কি হবে? হ্যাঁ, আমার ওগুলো তো রেকর্ড করা আছে, যখন আমি অ্যাটেন্ডেন্স নিব শুধু যখন নাম দেখবো আমি হয়তো যোগাযোগ করব। ঠিক আছে, যাদের শুধুমাত্র নাম দেওয়া আছে ওগুলো আমি যোগাযোগ করে আমি ওটা ঠিক করে নিব, অ্যাটেন্ডেন্স নিয়ে সমস্যা হবে না ইনশাআল্লাহ, ওটা নিয়ে টেনশন করার কিছু নেই। জি স্যার, ধন্যবাদ। আমার ওটা রেকর্ড আছে, কতদিন 109 জন বা 8 জন এরকম ছিল, ওটা রেকর্ড আছে আমার কাছে। আজকেও যারা যারা অ্যাটেন্ড আছে সবার রেকর্ড আছে এখানে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা যেটা কাজ করবা সবাই একটু ঐশী তুমি একটু এনশিওর করবা, সবাইকে একটু মেসেজ দিয়ে রাখবা, প্রথমে আইডিটা দেবে। হ্যাঁ ওকে স্যার। প্রথমে আইডিটা দিয়ে পরে নামটা দিবে যদি জায়গা থাকে, এবং হবে। আমি অনেকে দেখলাম যে তারা আইডি দিছে, নাম দিছে, গেস্টও আবার লেখা আছে, সেক্ষেত্রে আমার মনে হয় জায়গায় কোনো সমস্যা না। প্রথমে সবাই আইডি দেবে, তারপর নামটা দেবে, তারপর যদি অন্য কিছু দেওয়ার ইচ্ছা থাকে দিবে, কিন্তু প্রথমে আইডি। স্যার অনেকের নাম স্যার আচ্ছা একই। স্যার, সবাই প্রথমে আইডিটা দিতে হবে, যাতে আমি বুঝতে পারি যে না। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা অনেক রাত হয়ে গেছে, আর তোমাদের জ্বালাবো না। 28 তারিখে ইনশাল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি। আর যারা যারা এই যে সামনে দুর্গাপূজা আছে, ইনশাআল্লাহ স্যার, যারা আমার স্টুডেন্টরা আছে সবার জন্য দুর্গাপূজার শুভেচ্ছা থাকলো, ভালোভাবে এনজয় করো, আর সামাজিক দূরত্ব বজায় রেখে এনজয় করো আর কি। স্যার দোয়া করবেন যেন আমরা সবাই সুস্থ থাকি, আপনিও সুস্থ থাকবেন। হ্যাঁ, সবাই আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ। দেখা হবে আবার।